আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি 5 মিনিট পরে শুরু করতে পারি, তাই না? ইয়েস স্যার, ওটাও বেটার হয়। মানে আরো 8-10 জন জয়েন করুন, দেন আমরা শুরু করব। স্যার আজকে আমরা কি করতে পারি বেসিক্যালি? আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা আজকে শেষ করব। আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিং আজকে শেষ হলে দেন আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব আর কি। রিলেভেন্স কস্টিং। হ্যাঁ, রিলেভেন্ট কস্টিং এ চলে যাব। আচ্ছা, আমাদের শিডিউল তো তাই ছিল মনে হয় না? এই হল কথা ছিল। না, আমাদের আমরা তো জব কস্টিং বা প্রসেস কস্টিং না স্যার, পড়িনি। না, আমাদের শিডিউলে ছিল হচ্ছে মানে আজকে তো মানে 17তম ক্লাস না? 17th। হ্যাঁ, 17তম ক্লাস। আমাদের পরবর্তীতে হচ্ছে জব কস্টিং। জব কস্টিং এর পরে আমরা করব হচ্ছে প্রসেস কস্টিং, দেন ইয়েতে যেতে পারি। স্যার আমাদের ক্লাস থেকে আজকে 16তম লেখা স্যার। আজকে কি 16তম না? না স্যার, 17th। না না, ইটস 17th। ভিতরে গেলে দেখবেন 17তম ক্লাস, ঠিক আছে। আমাদের একটা ক্লাস আমরা শুধু পিছিয়ে আছি, একটা ক্লাস থেকে আমরা পিছিয়ে আছি, আমরা আমাদের অন ট্র্যাকে আছি। আজকের ক্লাসটাই আসলে আমরা জব কস্টিং শুরু করতে পারতাম, কিন্তু আমার মনে হয় স্ট্যান্ডার্ড কস্টিং আপনাদের আজকে যদি আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারি, পরবর্তী আধা ঘন্টা জব কস্টিংও দেখতে পারি। এটা আমাদের ইয়ের উপর ডিপেন্ড করবে, কারণ স্ট্যান্ডার্ড কস্টিং এর যা কনসেপচুয়াল জিনিস ছিল এবং প্র্যাকটিসের জন্য 2টো অঙ্ক আমরা করলাম, এবারে আর 2টো অঙ্ক দেখতে পারলে কাজ শেষ। স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রশ্নটা মোটামুটি সহজ আসে, কঠিন অঙ্ক খুব একটা বেশি আসে না। স্যার ওই গত ক্লাসে স্পেন্ডিং ভেরিয়েন্সের ব্যাপারে কি বলেছিলেন? স্পেন্ডিং ভেরিয়েন্স মানে ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স, এটাই তো নাকি? জি স্যার। কি বলছিলাম আমিও তো ভুলে গেছি, একটু মনে করেন না। স্পেন্ডিং ভেরিয়েন্সটা তো হচ্ছে আমি অ্যাকচুয়ালি কত খরচ করলাম এবং কত খরচ করা উচিত ছিল, এই দুটোর পার্থক্যই হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স। রেট ভেরিয়েন্স আর এফিসিয়েন্সি ভেরিয়েন্সের ডিফারেন্স একই রকম। আপনি না, সরি, কি বলছেন? রেট ভেরিয়েন্স আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স ডিফারেন্স, তা দুটো ডিফারেন্স। আচ্ছা, এই দুটো ডিফারেন্স। একটা জিনিস দেখেন, প্রাইস ভেরিয়েন্স, রেট ভেরিয়েন্স, স্পেন্ডিং ভেরিয়েন্স, এই তিনটা কলামে সবসময় আমরা অ্যাকচুয়াল কস্টের সাথে হোয়াট কস্ট শুড হ্যাভ বিন আমরা পার্থক্য বের করে থাকি। মানে প্রাইস ভেরিয়েন্স, রেট ভেরিয়েন্স, স্পেন্ডিং ভেরিয়েন্স। মানে হচ্ছে বলেন।
আমরা যে টোটাল কস্ট স্যার বের করি না অনেক সময়, জি স্যার টোটাল কস্ট ওই অ্যামাউন্ট যেমন হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর হচ্ছে অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড রেট, দুটার যে ইয়েটা বের হবে ক্যালকুলেশনটা স্যার, ওটাই হচ্ছে সবগুলো করার পরে যে অ্যামাউন্ট আসবে এখানে এই অ্যামাউন্টটা হয়। স্পেন্ডিং ভ্যারিয়েন্স স্যার একই রকমই হয়। মানে কিসের স্পেন্ডিং ভেরিয়েন্স বলতেছেন আপনি? বুঝিনি কোনটার স্পেন্ডিং ভেরিয়েন্স। স্যার ম্যাটেরিয়ালের তো স্পেন্ডিং ভ্যারিয়েন্স হয় না ও স্যার? আচ্ছা সরি, না না ঠিক আছে, ওই বইতে আমি খেয়াল করলাম কিছুক্ষণ আগে, আমি দেখলামও কিন্তু পুরোপুরি পড়তে পারিনি, কিন্তু আমার যতটুকু ধারণা বা এটাই হতে পারে, যদি যদি ম্যাটেরিয়াল রেট ভেরিয়েন্স বলে বা আমরা আমরা কয়টা আমাদের এখানে দেখেন ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স অথবা লেবারের ক্ষেত্রে হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স, এটাকে কোথাও কোথাও রেট ভেরিয়েন্স হিসেবে উল্লেখ করা হয়, সরি স্পেন্ডিং ভেরিয়েন্স হিসেবে উল্লেখ করা হয়, যেটা আপনি বারবার প্রশ্ন করতেছিলেন মনে হয় না আফরোজা ম্যাডাম? জি স্যার। ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স প্রশ্নটা আপনি করছিলেন? জি স্যার। যাহা ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স তাহাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। না স্যার একই রকম হয় না স্যার। কি 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 হয় স্যার আমরা যেমন ধরেন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে টোটাল কস্ট ভেরিয়েন্স বের করি, তো এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বের হয়। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কস্ট ভেরিয়েন্স মানে যে কোনো কস্ট ভেরিয়েন্স মানে হচ্ছে টোটাল ভেরিয়েন্স। জি স্যার, এটা যেটা বের হয় তো মানে আমাদের ফেভারেবল হোক আর আনফেভারেবল হোক, তো সবগুলো ক্যালকুলেশনের পরে আমাদের স্যার এই অ্যামাউন্টটা বের হবে, যেটা টোটাল কস্টে বের হয়েছে সেটা। বুঝিনি, মানে টোটাল কস্টে যেটা বের হয় সেটা তো কস্ট ভেরিয়েন্স। জি স্যার, তো স্পেন্ডিং ভেরিয়েন্সের যে অ্যামাউন্টটা আমাদের বের হয় স্যার সবগুলো ক্যালকুলেশন করার পর, যেমন একটাতে ধরেন আনফেভারেবল বের হলো আরেকটাতে মানে দুটার ফেভারেবল। যোগফল আমরা যেটাকে টোটাল ভেরিয়েন্স বলি সেটাই কি? জি স্যার ওইরকমই আসে, আমি অনেকগুলো ইয়েতে দেখলাম স্যার এরকমই বের হচ্ছে। মনে হয় আমার মনে হয় একটু এখন কনফিউশন আছে আর কি। যাই হোক, আমাদের টোটাল সাধারণত কস্ট ভেরিয়েন্সটা তো যে ভাগগুলা প্রাইস ভেরিয়েন্স রেট ভেরিয়েন্স এইগুলার লাস্টে যোগ করলে তো ওইটাই আসবে স্যার। ওইটাই টোটাল ভেরিয়েন্স, ওইটাই কস্ট ভেরিয়েন্স, ওইটাই নেট ভেরিয়েন্স। ঠিক আছে, আমরা এই যে আমাদের ম্যাটেরিয়ালের দুটো ভেরিয়েন্স দেখতেছি, ঠিক আছে না, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স, এই দুটোর যোগফল হচ্ছে টোটাল ভেরিয়েন্স অথবা কস্ট ভেরিয়েন্স অথবা নেট ভেরিয়েন্স। এক একটা বইতে এক এক নামে লিখলো, কিন্তু আফরোজা ম্যাডাম আপনি বলতেছেন যে কি এই দুটোর যোগফল হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স, তাই না? জি স্যার। কিন্তু এটা কনসেপচুয়ালি মিলে নাই আর কি আমার সাথে, হতে পারে। আমরা একটু ইয়েতে দেখি, ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স বললেন না? জি স্যার। ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স তো আমি একটা লেবার স্পেন্ডিং ভেরিয়েন্স পেয়েছিলাম। একই রকমই তো, হ্যাঁ। What is material spending variance? The spending variance for direct material is known as the purchase price variance and is the actual price per unit minus standard price per unit multiplied by number of units purchased. ম্যাডাম তাহলে কি আপনার কনসেপ্টের সাথে এটা কি মিলে? কি বলছেন আপনি স্যার? কোয়ান্টিটি দেখে দেখা যাচ্ছে তো, আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে আফরোজা ম্যাডাম? স্যার দেখতে পাচ্ছি, একটু ছোট তো বুঝতে সমস্যা হচ্ছে। ওই আপনি স্ক্রিনটাকে একটু বড় করে নেন, আপনার ওই যে মোবাইল দিলে মোবাইল স্ক্রিনটা একটু হাত দিয়ে একটু বড় হবে। এখানে বলতেছি কি দেখেন, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে আমি এই মাত্র দেখলাম, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে হচ্ছে the spending variance for direct materials is known as the purchase price variance. আমি যেটাকে পারচেজ প্রাইস ভেরিয়েন্স বলতেছি, বই বলতেছে বা ইন্টারনেট থেকে আমি দেখতেছি এখন সেটাকে স্পেন্ডিং ভেরিয়েন্স বলতেছে, এন্ড এটা
কিভাবে বের করি আমরা? অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিটস। তাহলে তো সব মিলিয়ে কথা দাঁড়াচ্ছে কি টোটাল কস্ট কি বের হচ্ছে আমাদের এখানে, যেহেতু আমাদের পারচেজ টোটাল কোথায় পেলেন বলেন তো? টোটাল কোথায় পেলেন? তাই যে নাম্বার অফ পারচেজ ইউনিট যেটা না অ্যাকচুয়াল থেকে স্ট্যান্ডার্ডটা মাইনাস ভাই আমরা এখানে করলাম না অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাল্টিপ্লাইজ বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাই না? এখানে তো এটাই তো বললাম, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিট। স্যার এখন তো পারচেজ ইউনিট কোনটা আমাদের? হ্যাঁ পারচেজ ইউনিট, হ্যাঁ পারচেজ ইউনিট আর কি, নাম অ্যাকচুয়াল ইউনিটটা আর কি, মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল ইউনিট পারচেজড, অ্যাকচুয়াল ইউনিট, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল ইউনিট যেভাবে আমরা পারচেজ করি না কেন, আমরা ইউনিট হতে পারে, কেজিতে হতে পারে, পাউন্ডে হতে পারে, বা যেভাবে আমি পারচেজ করি না কেন। তাহলে স্যার এটা তো আপনার ডাইরেক্ট 72 পার্টিসিপেন্টস হয়ে গেছে স্যার, আমরা শুরু করতে পারি। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। স্যার না আমরাও একটা ডিসকাশন করছিলাম যে ম্যাডাম বারবার বলছেন যে স্পেন্ডিং ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স মানে হচ্ছে টোটাল দুটোর যোগফল, টোটাল ভেরিয়েন্স। কিন্তু আমরা এখানে ইন্টারনেট থেকে দেখতেছি যে স্পেন্ডিং ভেরিয়েন্স সেটাকে বোঝাচ্ছে না। আরো কয়েকটা দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হচ্ছে ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড প্রাইস অফ ম্যাটেরিয়াল পারচেজ এন্ড অ্যাকচুয়াল দ্য অ্যামাউন্ট অফ অ্যাকচুয়ালি পেইড। স্যার অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর হচ্ছে অ্যাকচুয়াল রেট সেম জিনিস। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স, আর লেবার রেট ভেরিয়েন্সটা হচ্ছে লেবার স্পেন্ডিং ভেরিয়েন্স। ডিফারেন্ট নামে ডিনোট করতেছে, কিন্তু আমাদের কি করণীয়? আমরা তো একটা মানে কয়েকটা নিয়মে শিখার দরকার নাই, নাম এক এক জায়গায় এক এক রকম দিতে স্যার পারে। প্রশ্ন যদি ধরেন আপনার থাকে যে ম্যাটেরিয়াল স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে বললো, আবার প্রাইস ভেরিয়েন্সও বললো, আর হচ্ছে আপনার এফিসিয়েন্সি ভেরিয়েন্সও বললো, তখন কি স্যার একই রকম হবে? এরকম একটা অঙ্ক দেখাইন তো, তাহলে আমরা দেখি আমাদের জি কনসেপ্ট। স্যার আমি আপনাকে দেখাবো স্যার আজকে না স্যার। ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিলে হবে। ওকে স্যার। ঠিক আছে। আগে আমরা নরমাল অঙ্ক করাটা শিখে নিতে হলে এরপরে অ্যাডভান্স লেভেলে করতে পারতাম। এখন কি নরমালটা করতে পারেন না? না স্যার, একটু আমি বলতেছিলাম কারণ স্যার আমরা যারা আপনার সাথে সাথে আগাচ্ছি, আপনি যেভাবে বুঝাচ্ছেন ওভাবে আস্তে আস্তে আগাচ্ছি, তারপরে গিয়ে আমরা হয়তো বই দেখতেছি। যারা একটু ভালো সময় পাচ্ছেন বাসায় পড়ার জন্য, তাদের জন্য সুবিধা, একটু আগে থেকে পড়ে নিতে পারতেছে। কিন্তু যারা আমরা আপনার সাথে আগাচ্ছি কিছু অ্যাডভান্স কোশ্চেন আসতে দেখা যাচ্ছে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, বুঝতেছি না পরবর্তীতে আর। জি ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আবার কনসেন্ট্রেশন এখানেই আসতেছি। তো আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা প্রশ্ন দেখতেছি, এই প্রশ্নটাতে আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট কভার করে। চলতেছে না কেন? চালু হচ্ছে না মাইকটা? বন্ধ করুন। আচ্ছা হ্যাঁ চালু করুন। হ্যাঁ চালু আছে। ABC Machining makes use of standard costing to control its variable production cost. Its fixed costs are controlled through budgetary control systems. The standard variable cost of the product manufactured by the company is given below, which is captured from the standard cost card. এতটুকু পর্যন্ত আমাদের অঙ্ক করার জন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই। একটা কোম্পানি তার স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমটা ফলো করে, সেই স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম থেকে এই নিচের ইনফরমেশনগুলো দিল, আমরা এখন পর্যন্ত পড়িনি। আচ্ছা, এই ইনফরমেশনগুলো স্ট্যান্ডার্ড কস্টে কি দেওয়া আছে দেখেন। এইটা তার একটা প্রোডাক্ট তৈরি করে, কি প্রোডাক্ট তৈরি করে আমরা জানি না, সেই প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ড দেওয়া আছে, ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল ওভারহেড, তিনটারই স্ট্যান্ডার্ড দেওয়া আছে। প্রথমটা আমরা দেখি ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 কেজি দরকার হয়, প্রতি কেজির দাম 40 টাকা, 160 টাকার ম্যাটেরিয়াল দরকার হয় ওই প্রোডাক্টটা তৈরি করতে গেলে। তাহলে 4 কেজি হচ্ছে কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড,
আর 40 টাকা হচ্ছে রেটের স্ট্যান্ডার্ড। আমরা দুটো স্ট্যান্ডার্ড আমাদের দরকার হয়, এই দুটো স্ট্যান্ডার্ডই আমরা জানি। ঠিক আছে, তাহলে এরপরে আমরা রিকোয়ারমেন্ট অনুসারে উত্তরগুলো লিখব। এখানে দেখেন ডাইরেক্ট লেবার 5 ঘন্টা দরকার হয়, আর রেট হচ্ছে 16 টাকা করে, 5 80 টাকা। তাহলে ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড পেয়ে গেলাম, লেবারের স্ট্যান্ডার্ডটা পেয়ে গেলাম। এরপরে বললো যে ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড কি কত টাকা অ্যাপ্লাই করা হবে বা কিভাবে অ্যাপ্লাই করা হবে সেটা বলা আছে 75% অফ ডাইরেক্ট লেবার। আচ্ছা, মানে রেটটা বলে না দিয়ে একটু টুইস্ট করলো যে লেবার আওয়ার বেসিসে ফ্যাক্টরি ভেরিয়েবল ওভারহেডটা অ্যাপ্লাই করা হয়, কিন্তু রেটটা হচ্ছে লেবার আওয়ারের লেবার রেটের 75%। তো লেবার রেটের 75% মানে হচ্ছে 16 টাকার 75% হয় 12 টাকা। এটা বের করে না দিয়ে আপনাকে একটু ইনফরমেশনটা ঘুরিয়ে দিল। তাহলে 12 টাকা এখানে রেটটা হবে 16 টাকা হচ্ছে লেবারের জন্য, ভেরিয়েবল ওভারহেডের জন্য অ্যাপ্লাই করব হচ্ছে 12 টাকা। 12 টাকা ইনটু 5, 5 12 60, 12 টাকা ইনটু 5। এই ইনফরমেশনটা একটু ঘুরিয়ে দেওয়া হলো। During a week, the firm manufactured 1,20,000 units. এটা আমার অঙ্কের জন্য ইনফরমেশন, অ্যাকচুয়াল ইনফরমেশন আমার। এই ডিউরিং দ্য উইক কোম্পানিটা 120 ইউনিট তৈরি করলো। দ্য ডিটেলস অফ অ্যাকচুয়াল কস্ট ইনকার্ড ওয়ার অ্যাজ ফলোস। উপরের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট কার্ভ, আর নিচে যে কস্টগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ইনফরমেশন। ঠিক আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 500 কেজি লাগলো 38 টাকা করে। টাইম রেকর্ডেড করা হলো 620 ঘন্টা। টাইম স্পেন্ড অফ প্রোডাকশন 580। এখানে আরেকটা ইনফরমেশন আমাদেরকে একটু কনফিউজড করবে। ফ্লোর চললো হচ্ছে 620 ঘন্টা, কিন্তু বেসিক্যালি প্রোডাকশনের জন্য লাগলো হচ্ছে 580 ঘন্টা। তাহলে 620 ঘন্টা ফ্লোর চালু থাকলেও যেহেতু 580 ঘন্টাই আমার প্রোডাকশনের জন্য রিকোয়ারমেন্ট ছিল, তার মানে বাকি 40 ঘন্টা হচ্ছে আইডল টাইম ছিল। এই 40 ঘন্টা এই সময়টাতে কোনো প্রোডাকশন হয় নাই। অ্যাকচুয়াল ওয়েজেস হচ্ছে 12,200 টাকা, ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 7,500 টাকা অ্যাকচুয়াল। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্ন। এরপরে রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট টোটাল কস্ট ভেরিয়েন্স। Total cost variance and analyze it is in such details as possible. প্রশ্নটা কি আমরা বুঝলাম কিনা? এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে দেন আমরা আলাপ করতে পারি। এটা বেসিক্যালি স্যার ডিএমডিএল এমও সবগুলা টোটাল ভেরিয়েন্স চাইছে, মানে কোনো এখানেই কনফিউজড হওয়ার সুযোগ থাকে। টোটাল কস্ট ভেরিয়েন্স বের করতে বললো এবং বের করতে বললো, অ্যানালাইসিস করতে বললো, অ্যানালাইজ দা as details as possible, এটা বের করতে বলবো। কিন্তু আমরা এই জিনিসটা কনফিউজড হতে পারি। টোটাল ভেরিয়েন্স বের করতে বলা মানে হচ্ছে আমি এখানে যা যা দেওয়া আছে যতটুকু সম্ভব সব ভেরিয়েন্স বের করে ফেলবো। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, লেবার কোয়ান্টিটি ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড, স্পেন্ডিং ভেরিয়েন্স এবং এফিসিয়েন্সি ভেরিয়েন্স। এই জিনিসগুলো আমরা বের করব এন্ড দেন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের জিনিসটা একটু নিচে আমরা দেখব। আর এই প্রশ্নটা ফলো করা হয়েছে ইয়াকে সিমা স্টাডি টেক্সট। সিমা স্টাডি টেক্সটে ভেরিয়েন্সের অঙ্কগুলো খুব সুন্দরভাবে ডিটেইল ভাবে আছে, আর একটু পড়ে নেবেন। আমরা গ্যারিসনটা পড়লাম, হর্নগেন থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে এবং সিমা স্টাডি টেক্সট থেকেও আসছে, এর আগে রেফারেন্স আমরা দেখছি। এই তিনটে জিনিস আপনারা ফলো করবেন। সিমা স্টাডি টেক্সট, হর্নগেন এবং গ্যারিসন, তিনটাই আপনারা করবেন। এখন প্রশ্ন নিয়ে কারো কোনো
সবার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে কিনা? যদি না থাকে আমরা কথা বলবো। লেকচার শিটটা কি দেওয়া হচ্ছিল নাকি দিবেন স্যার? এই লেকচার শিটটা এইটা দেওয়া হয়নি, প্রশ্নগুলো দেওয়া হয়নি, প্রশ্নগুলো আপনাদের পরীক্ষাতে থেকে দেওয়া হয়েছে। ওকে স্যার, ওকে। হ্যাঁ, বেসিক্যালি আমরা লেকচার শিট হচ্ছে গ্যারিসনের বই যেটা আমরা ফলো করতাম, সেই লেকচার শিটগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। ওকে স্যার, ঠিক আছে, এবং এটাও আমরা শেয়ার করে দিব। এই জিনিসটা আজকের পরে আমি শেয়ার করে দেবো, যাতে এখান থেকে দেখে আপনারা প্র্যাকটিসটা করতে পারেন। আমরা প্রত্যেকটা ক্লাসেই একই কাজ করি, যা আমরা প্র্যাকটিস করি সেটা আবার পরবর্তীতে শেয়ার করে নিই। আচ্ছা, প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা নাই? না, হতো নাই। এটা আমরা যদি দ্রুত যেতে চাই, একটু দ্রুত করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা হয় লিখে করতে পারি, অথবা আমরা সলিউশন দেখে নিতে পারি। কোনটা আপনাদের জন্য বেটার হয় বলেন? স্যার লেখা করলেই তো ভালো বোঝা যায়। তাহলে হাতে কলমে করলে ভালো হবে স্যার। আমি হাতে কলমে করতেছি, আপনারা আমাকে ফলো করেন। ওকে স্যার। আমরা প্রথমে বের করব ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। সূত্রটা আমরা জানি, ওই জন্য সূত্রের কলমটা আমরা এখানে রেডি করলাম। শুধু এই পেজটুকু দেখলেই হবে, এর থেকে বেশি কিছু আমাদের মনে হয় না দেখলেও চলবে। এটা দেখলাম মানে 80% কমপ্লিট। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স মানে হচ্ছে এটা, তাই না? ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সটা আমরা করে নিই, তাইলে লিখলাম। দেখেন, তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করতে গেলে আমাদের কি ইনফরমেশন লাগবে? অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 500 কেজি। প্রশ্নই আছে, আমি নতুন করে কিছু লিখলাম না। অ্যাকচুয়াল কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল ইউনিট অথবা অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালের ইউনিটটা লিখবো, অ্যাকচুয়াল ইউনিটটা লিখবো আমরা, ঠিক আছে? 500 কেজি। আর আমার অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 38, স্ট্যান্ডার্ড হচ্ছে প্রশ্নে আছে 40 টাকা। আমাদের প্রথম রিকোয়ারমেন্টের প্রথম কাজটা আমরা শুরু করলাম। এটা কি ফেভারেবল না আনফেভারেবল? স্যার ফেভারেবল স্যার। ফেভারেবল স্যার। হ্যাঁ, 38 টাকায় আমি কিনলাম, কিন্তু আমার জন্য বাজেট ছিল হচ্ছে 40 টাকা। সো আমি ভালো করলাম 2 টাকা। তো 2 টাকা ভালো করলে 500 দিয়ে গুণ করলে 1000 হয়, তাই না? 1000 হচ্ছে ফেভারেবল, ঠিক আছে? 38 ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কি বুঝেন নাই আপনারা? না স্যার। না স্যার, বুঝি নাই। না, বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের পরে হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। কোয়ান্টিটি ভেরিয়েন্স করতে গেলে আমার কি লাগবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। প্রথমে লাগবে স্ট্যান্ডার্ড প্রাইস। ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 40 টাকা। আচ্ছা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 500 কেজি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করি নাই, এটা বের করতে হবে। তো বের করতে গেলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করবো হচ্ছে কিভাবে? অ্যাকচুয়াল ইউনিট অফ প্রোডাকশন ইনটু স্ট্যান্ডার্ড কত ছিল? স্ট্যান্ডার্ড ছিল 4 কেজি। স্ট্যান্ডার্ড ছিল 4 কেজি। 120 ইউনিট প্রোডাকশন করলাম, 4 কেজি করে লাগার কথা। তাহলে কি হবে বলেন তো? 120 গুণ 4, তাহলে কত হয়? 480। তাহলে লাগলো 500 কেজি, লাগা উচিত ছিল 480 কেজি। তাহলে ভালো হলো না খারাপ হলো? ফেভারেবল। এভাবে আনফেভারেবল। তাহলে 20 কেজি বেশি ইউজ হলো, 20 কেজি ইনটু 40, তাহলে কত হয়? 800 আনফেভারেবল। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়ালের ভেরিয়েন্সের কাজ শেষ। ম্যাটেরিয়ালের ভেরিয়েন্সের কাজ শেষ। আচ্ছা, এরপরে আমরা লেবারের ভেরিয়েন্স গুলো বের করব। লেবারের একটা হচ্ছে প্রাইস ভেরিয়েন্স, আর একটা হচ্ছে লেবারের রেট ভেরিয়েন্স, আর একটা হচ্ছে লেবারের এফিশিয়েন্সি ভেরিয়েন্স।
আচ্ছা, লেবারের রেট ভেরিয়েন্সটা আগে বের করি। রেট ভেরিয়েন্স সবসময় রেটকে কনসিডারেশনে নিয়ে আসে। তাহলে অ্যাকচুয়াল আওয়ার্সটা প্রথমে লাগবে। অ্যাকচুয়াল আওয়ার্স কত লাগবে? এখানে অ্যাকচুয়াল আওয়ার লাগলো হচ্ছে রেট ভেরিয়েন্সের ক্ষেত্রে দিবেন 620। এটা বলবো পরে আমি। আমার অ্যাকচুয়ালি আওয়ার লাগলো হচ্ছে 620 ঘন্টা। আচ্ছা, আর একটা লাগবে হচ্ছে অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। অ্যাকচুয়াল রেট কত বলেন তো দেখি? প্রশ্ন এখানেই বলা আছে, অ্যাকচুয়াল রেটটা বলেন। 16 এখানে হচ্ছে স্যার বের করে নিতে হবে স্যার। 11 বের করে বলেন না। 11,200 কে 420 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে। জি, কত হয় স্যার? 18.06। ঠিক আছে, এই জিনিসটাও বের করে নিতে হবে। যেমন ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স বা ইউজেস ভেরিয়েন্সে আমরা ওই 120 গুণ চাপ দিয়ে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিলাম। আর অ্যাকচুয়াল রেট কিভাবে বের করব? অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল ওয়েজেস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। সেক্ষেত্রে অ্যাকচুয়াল রেটটা বের হবে মাইনাস অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট আমরা আগে থেকে জানি কত টাকা, প্রশ্নে দেওয়া আছে। স্যার একটা কথা ছিল, আই মিন আমাদের 580 দিয়ে ভাগ করতে হবে না? কারণ 40 আওয়ার্স তো এক্সট্রা আইডল টাইম। হ্যাঁ, ভাগ করতে হবে। বলবো একটা সেকেন্ড স্যার ওটা আইডল টাইম ভেরিয়েন্স বের করতে হবে না? হ্যাঁ, বলবো। আচ্ছা, আমরা আগে লেবার রেট ভেরিয়েন্সটা বুঝলাম কিনা দেখেন। অ্যাকচুয়াল রেট বের করলাম অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। আর স্ট্যান্ডার্ড রেটটা প্রশ্নে দেওয়া ছিল, এখানে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 16 টাকা পার আওয়ার। 16 টাকা এখানে নিয়ে আসলাম। তাহলে অ্যাকচুয়াল রেট বেশি আর স্ট্যান্ডার্ড রেট কম। এটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো স্যার। খারাপ হলো। তাহলে এটা কত টাকা বের করেন তো? 1277.6 আনফেভারেবল। 1277। এটা আপনারা ফ্র্যাকশন অ্যাভয়েড করবেন, কারণ এটা হবে 1280 টাকা আনফেভারেবল। 78 দিলে হবে না স্যার? আপনারা ওই ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেশনটা রেখে দিবেন। আমি যেভাবে বলতেছি 11,200 ডিভাইডেড বাই 620, সেখানে অনেক ফ্র্যাকশন আসে। আপনি ক্যালকুলেটরটা হাতে রেখে দিবেন। মাইনাস 16 টাকা যেটা ফিগারটা থাকবে ইনটু 620 দিয়ে গুণ করবেন, তখন আসবে হচ্ছে 1279 টাকা 99 পয়সা। 880 এক্সাক্ট আসে স্যার। হ্যাঁ, সেহেতু এক্স্যাক্টলি 80 বসাবেন। আমরা সবসময় এই কাজটাই করতাম, লিখতাম এখানে মানে ইয়েটা, কিন্তু কনফিউজ করতাম না। আমার এত কনফিউজ হওয়ার দরকার তো নাই। ঠিক আছে না? আমি অ্যাকচুয়াল যা ক্যালকুলেশন আছে তাই বসাবো, অ্যাজ ইট ইজ বসাবো, কমও বসাবো না, বেশিও বসাবো না। স্যার ক্যালকুলেশনটা কিভাবে করবেন? একটা কোশ্চেন ছিল স্যার। ক্যালকুলেশন তো আপনার ক্যালকুলেটরে করে ওই এখানে বসাবেন না আর কি। ক্যালকুলেটরে করে আপনি লিখবেন। বেটার হয় হচ্ছে যে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলে সেখানে সব ফিগার একসাথে থেকে যায়। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। ওই অ্যাকচুয়াল রেট 18.06 আর স্ট্যান্ডার্ড রেট 16, এটা একটু যদি বলতেন। মানে অ্যাকচুয়াল রেট কিভাবে আপনি পাবেন? এটা আমরা একদম প্রথম ক্লাসে বারবার ওইটা ডেমনস্ট্রেশন দেখে আসছি যে ভাই ইনফরমেশন দেওয়া আছে, অ্যাকচুয়াল রেটটা বের করেন। অ্যাকচুয়াল রেট মানে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। সিম্পল জিনিস। আর আমরা সূত্রে জানি যে অ্যাকচুয়াল রেট থেকে স্ট্যান্ডার্ড রেট বাদ দিয়ে দেন অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ভ্যারিয়েন্সটা বের হয়ে যাবে। ফেভারেবল না আনফেভারেবল সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে। 11,200 যে 620 দিয়ে ভাগ। আচ্ছা, লেবার ইফিশিয়েন্সি ভেরিয়েন্স। লেবার ইফিশিয়েন্সি ভেরিয়েন্স আমরা কিভাবে বের করি মনে আছে বলেন তো? স্ট্যান্ডার্ড রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার। অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ, পারলেন। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত? 16 টাকা। স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 16। লেবার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 16। এটা প্রশ্নই আছে, আমরা নতুন কোনো তথ্য দিলাম না। আচ্ছা, অ্যাকচুয়াল আওয়ার্স। হ্যাঁ, এখানে হচ্ছে কিছুক্ষণ আগে প্রশ্ন 580 হবে না 620 হবে? 580। যদি আইডল টাইম থাকে, ইফিশিয়েন্সি ভেরিয়েন্স, যে কোনো ইফিশিয়েন্সি ভেরিয়েন্স বের করার সময় আইডল টাইমটাকে বাদ দিয়ে করতে হবে, কারণ আইডল টাইমে কোনো প্রোডাকশন হয় না। তাহলে আইডল টাইমে যদি কোনো প্রোডাকশন না হয়ে থাকে
আমরা যদি সেটাকে কনসিডারেশনে নিয়ে নিই তাহলে ভুল কনসিডারেশন হবে, ঠিক আছে? আইডিয়াল টাইমে আমি ওকে ম্যাটেরিয়াল দিতে পারিনি, সেহেতু লেবাররা বসেছিল, তাহলে লেবারের এফিসিয়েন্সি তো আইডিয়াল টাইম দিয়ে হবে না, মানে আমি তাকে কাজ দিতে পারিনি, সে বসেছিল, সো এটা দিয়ে তো এফিসিয়েন্সি হবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাগবে অ্যাকচুয়াল আওয়ার্স লাগলো হচ্ছে 580 মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স। এটা আমরা বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড কত? 5 ঘন্টা করে লাগে, 5 ঘন্টা করে লাগে, ঠিক আছে না? 5 ঘন্টা করে যদি লাগে কত ইউনিট? 120 ইউনিট। 120 গুণ 5 তাহলে হয় 600। আমার লাগলো হচ্ছে 580, লাগা উচিত ছিল 600 ঘন্টা, তার মানে কম লাগলো, তাই না? কম লাগলে ফেভারেবল। আমার জন্য অ্যালাউড ছিল 600 ঘন্টা, কিন্তু আমি কাজটা করে ফেললাম 580 ঘন্টায়, সো আমি ভালো করলাম 20 ঘন্টা। 20 ঘন্টা ইনটু 16, 320 ফেভারেবল, ঠিক আছে? यस सर। আচ্ছা, আমরা তাহলে আমাদের অঙ্কের 2/3 করে ফেললাম। এরপরে হচ্ছে ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড কি ভেরিয়েন্স? স্পেন্ডিং ভেরিয়েন্স। ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স কিভাবে বলেন, সূত্রটা বলেন স্যার। থেমে গেলেন কেন? স্ট্যান্ডার্ড actual hours into actual rate minus standard rate। আচ্ছা, তাহলে তথ্যগুলো দেন। অ্যাকচুয়াল আওয়ার্স কত? 620। অ্যাকচুয়াল আওয়ার লাগলো হচ্ছে 500। না, এখানে গন্ডগোল আছে। হ্যাঁ, 620 এটার কথাই বলছিলাম তখন। হ্যাঁ, না, এখানে স্পেন্ডিং এর ক্ষেত্রে, ওই এফিশিয়েন্সির ক্ষেত্রে, শুধুমাত্র এফিশিয়েন্সির ক্ষেত্রে আইডল টাইম বাদ দিয়ে আমরা হিসাব করব, কিন্তু স্পেন্ডিং ভেরিয়েন্স আমাদের সলিউশনে করে নেই। এটা কেন বাদ দিল আমি জানি না, মানে ওই লজিকটা ফলো করলে তোমার লেবারের ক্ষেত্রেও ওই আইডিয়ালটা। আচ্ছা, একই লজিক আমরা একই রকম ভাবে করি, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়াল আওয়ার্স লাগলো হচ্ছে 620। আইডল সহ স্যার, আইডল সহ ধরবো স্যার? হ্যাঁ, ধরবেন, শুধুমাত্র এফিশিয়েন্সির ক্ষেত্রে বাদ যায়, শুধুমাত্র এফিশিয়েন্সির ক্ষেত্রে বাদ যায়। এটা আমাদের অঙ্কের লজিক বলতেছে আর কি, আমি তারপরে জানি না, করিনি। আমরা অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 620, অ্যাকচুয়াল রেট কত বলেন তো? বলতে পারবেন? 7500 ভাগ 7500 ভাগ 620, তাহলে 12.09 বা 12.10 হয়। 09 মানে 10 বিয়োগ স্ট্যান্ডার্ড রেট কত? প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 12 টাকা। 12 টাকা স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 12 টাকা, লেবার রেট হচ্ছে 16 টাকা, আর ওভারহেড যখন আমরা অ্যাপ্লাই করি তার 75% করে, তাহলে 12 টাকা হয়। আচ্ছা, এখানে দেখেন অ্যাকচুয়ালি ভেরিয়েবল ওভারহেড বেশি হলো কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে কম, তাহলে ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। কত টাকা খারাপ হলো? 62 টাকা। 62 টাকা না, এটা আসলে 60 টাকা। 60 টাকা 59.5। ওই যে আমি ফ্র্যাকশন অ্যাভয়েড করতে গেলে গন্ডগোলটা হয় আর কি, কিন্তু লিখতে হবে 12.10 12.10 কিভাবে হয়েছে স্যার? 62 স্যার, 62 টাকা। 12.1 রাউন্ডিং করে নিলে হবে। মানে কিভাবে বের করছে? কত দিয়ে কোনটাকে ভাগ দিছে? এখন দেখেন তো হয় কিনা। 7500 ডিভাইড বাই 620। ঠিক আছে, 60 টাকা। 60 টাকা স্যার। আমাদের তো 62 টাকা হয়ে গেছে। রাউন্ডিং অফ করতে দেখতে 62 টাকা। আচ্ছা, হ্যালো জি স্যার, 60 টাকা হচ্ছে। আচ্ছা, ভেরিয়েবল এরপরে ভেরিয়েবল ওভারহেড হচ্ছে এফিশিয়েন্সি ভেরিয়েন্স। স্যার
স্যার 12 টাকাটা যে স্ট্যান্ডার্ড রেট 12 টাকাটা ওটা স্যার ওই যে কিছুক্ষণ আগে বারবার বলতেছিলাম প্রশ্ন এটা উপরে করার সময় 75% বারবার বলতেছিলাম। ওই 16 টাকার 75% হচ্ছে 12 টাকা। আচ্ছা, এফিশিয়েন্সি ভেরিয়েন্সের সূত্রটা বলেন তো, স্ট্যান্ডার্ড মনে রেট আছে আপনাদের? স্ট্যান্ডার্ড রেট ইনটু ইকুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড actual hours minus standard hours. Okay. আচ্ছা, স্ট্যান্ডার্ড রেট কত? স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 12 টাকা, প্রশ্নে বলা আছে 12 টাকা। আর অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 580 মাইনাস স্ট্যান্ডার্ড হচ্ছে 600। হ্যাঁ, তাহলে কত হয় বলেন তো? 240 240 240, তাই না? ফেভারেবল আনফেভারেবল। অ্যাকচুয়াল আওয়ার লাগলো হচ্ছে 580 মাইনাস 600। 600 হচ্ছে আমার জন্য অ্যালাউড ছিল, স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ছিল হচ্ছে 600। এখানে আমাদের মনে হয় কোথাও একটা ভুল হয়েছে ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে। এই স্ট্যান্ডার্ড রেটটা ঠিক আছে, কিন্তু উপরে কোথাও একটা ভুল হচ্ছে। এখানে এটা হচ্ছে ফেভারেবল, তাই না? কোথাও একটা ভুল হচ্ছে আর কি, কারণ আমাদের এটা মিলে যাওয়ার সাথে কথা। অ্যাকচুয়াল রেটটা অ্যাডজাস্ট হচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সলিউশন। এই এতটুকু পর্যন্ত আমাদের সবগুলা মিলছে, এতটুকু পর্যন্ত আমাদের মিলছে, কিন্তু ওভারহেড ভেরিয়েন্সের ক্ষেত্রে, ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্সের ক্ষেত্রে ওনারা এটাকে ভাগ করে নাই। এটা একটু আপনারা দেখেন, এটা ভাগ করে নাই। এটার উত্তর হচ্ছে 300 অ্যাডভার্স। 300 হচ্ছে অ্যাডভার্স মানে আনফেভারেবল, 300 অ্যাডভার্স হচ্ছে আনফেভারেবল। আমাদের এখানে একটা আসলো আনফেভারেবল, একটা আসলো ফেভারেবল। তাহলে এখানেই কোথাও গন্ডগোল হয়েছে আমাদের। আচ্ছা, আমি ওই আইডল টাইমের ক্ষেত্রে মনে হয় আমরা একটা জিনিস ভুল করে আসছি। স্যার আইডল টাইমটা কি বের করা লাগবে? না, এই জিনিসটা আমি দেখি নাই, ওই জন্যই আমি ওই যে একটু কনফিউজড আছি। ওই জন্য এইখানে আমার একটু কনফিউশন আছে, যেহেতু আমাদের অঙ্ক মিলে নাই, একটু কনফিউজড। আচ্ছা, 580 যদি দিয়ে আমরা করে থাকি, 7500 ভাগ 580 বিয়োগ 12 বিয়োগ 12 গুণ 580। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা আমাদের একটা কনফিউশন। Idle time as what are it means. স্যার বলেন। আর অ্যানসার কত হবে আমাদের? 300 হবে স্যার আপনার? হ্যাঁ, 300 হবে। তাহলে স্যার আইডল টাইম বের করতে হবে 12 দিয়ে 40 আমি হ্যাঁ, ওটা বিয়োগ করে দেখতেছি, সেটা মিলে যায়, কিন্তু জি স্যার ওটা করলে মিলে যায়। আমাদের এটা করলে মিলে যায়, কিন্তু আমি ওই যে এটার মানে ব্যাখ্যাটা খুঁজতেছি। স্যার আইডল টাইম তো সবসময় আনফেভারেবল আমাদের। এটা হচ্ছে এটা অলওয়েজ আনফেভারেবল, আইডল টাইমটা অলওয়েজ আনফেভারেবল। এখানে একটা জিনিস লিখছে দেখেন, রিমেম্বার দ্যাট ইফ আইডল টাইম ইজ রেকর্ডেড দ্য actual hours is used in the efficiency variance calculation are
দ্য অ্যাক্টিভ আওয়ার্স ওয়ার্ক, যতক্ষণ অ্যাক্টিভ আওয়ার্স ওয়ার্ক হলো সেই অ্যাক্টিভ আওয়ার্স ওয়ার্ক দিয়ে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করতে গেল। এটা দেখতেছি লেবারের ক্ষেত্রে, কিন্তু এটা সিমার বই থেকে ফলো করা হয়েছে। তো আমরা কনফার্ম জানি যে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার সময় ওই আইডল টাইমটাকে বাদ দিতে হয়, কিন্তু স্পেন্ডিং এর ক্ষেত্রে ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং এর ক্ষেত্রে কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু আমার ধারণা যে ভেরিয়েবল ওভারহেড করার সময় ওই আইডল টাইমটা বাদ দিতে হবে, ভেরিয়েবল ওভারহেড বের করার সময় আইডল টাইম বাদ দিতে হবে, ওই তথ্যটুকু পাচ্ছি। আইডল টাইম বাদ দেই স্যার, ওটা গেল। হ্যাঁ, আইডল টাইম বাদ দিয়ে এটা করতে হবে, এটা খুঁজলে পাবো। সেক্ষেত্রে এটা হবে 12 টাকা 93 পয়সা। কিভাবে পেলাম? 7500 ভাগ 580, 7500 ভাগ 580, সেক্ষেত্রে হবে 12 টাকা 93 পয়সা। 12 টাকা 93 পয়সা থেকে 12 টাকা বাদ দিয়ে আমি এটা গুণ হবে হচ্ছে তখন 580 দিয়ে, 580 দিয়ে। এটা একটু খুঁজে দেখেন তো, মানে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার সময়, সরি স্পেন্ডিং ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কনফার্ম, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার সময় কনফার্ম আমাদেরকে আইডল টাইমটা বাদ দিতে হবে, কিন্তু স্পেন্ডিং ভেরিয়েন্স বের করার সময় কি করতে হবে আমি খুঁজে পাইনি। এটা হচ্ছে 540। তখন একটা হচ্ছে ফেভারেবল, একটা হচ্ছে আনফেভারেবল, দুটোর পার্থক্য হচ্ছে 300 অ্যাডভার্স। আচ্ছা, এই সলিউশনে কি করলো? এটা হচ্ছে বিভিন্ন রেট বের করে নিল, যেগুলো আমরা অঙ্ক করার সময় করলাম, রেট গুলো বের করে নিল। আর এখানে করলো হচ্ছে কি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ফেভারেবল একদিকে, আনফেভারেবল আরেকদিকে, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল লেবার রেট ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, সরি আরেকটা ভেরিয়েন্স বের করবো আমরা এখানে, আইডল টাইম ভেরিয়েন্স। আইডল টাইম ভেরিয়েন্স অলওয়েজ হচ্ছে আনফেভারেবল, আইডল টাইম ভেরিয়েন্সটা হচ্ছে অলওয়েজ আনফেভারেবল, আইডল টাইম যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত আনফেভারেবল। এটা কিভাবে বের করবেন? এটার স্পেসিফিক সূত্র হচ্ছে আইডল টাইমের জন্য যতক্ষণ সময় এবং স্ট্যান্ডার্ড রেট। 40 ঘন্টা আইডল ছিল, 40 ঘন্টার জন্য 16 টাকা করে, 40 ঘন্টা আইডল ছিল, 40 ঘন্টার জন্য 16 টাকা করে, 640। এটা হচ্ছে আইডল টাইম ভেরিয়েন্স, এটা আমরা বের করি নাই। এটা হচ্ছে আইডল টাইম ভেরিয়েন্স, এটা হচ্ছে লেবারের ক্ষেত্রে আইডল টাইম। হ্যাঁ, লেবারের ক্ষেত্রে আইডল টাইম ভেরিয়েন্স, কিন্তু ওই ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে সেটা আর হয় না। ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে সেই আইডল এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা বের হবে না, ঠিক আছে? সেখানে ওনারা নেট করে ফেলছে, কিন্তু এটার ওই ইয়েটা আমি পাইনি, যেহেতু এখানে 300 টাকা অ্যাডভার্স, এটাই অ্যাকুরেট। হ্যাঁ স্যার, এবার প্রশ্ন বলেন। আর ওভারহেডের ক্ষেত্রেও তো আমরা আইডল টাইমকে গুণ দিতে হবে, 12 দ্বারা 40 কে গুণ দিয়ে যেটা বের হবে 480। ওইটা করলে আলাদা করে বের করা যাবে। এটা করলে আপনি যে বলেন 300 টাকা, সেক্ষেত্রে মিলে যাবে, সেক্ষেত্রে মিলে যাবে। এখানে তখন আনফেভারেবল হবে 60 টাকা, আবার আইডল টাইম ভেরিয়েন্স বের হবে ইয়ের জন্য, ভেরিয়েবল ওভারহেডের জন্য। কিন্তু আমার জানা মতে আইডল টাইম ওই ভেরিয়েবল ওভারহেডের জন্য বের করা হয় না। ওকে স্যার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অঙ্কের এই এটুক সলিউশন, কিন্তু প্রেজেন্টেশনের জন্য আমরা এভাবে করতে পারি। এটা ফেভারেবল একদিকে, আনফেভারেবল একদিকে লিখে আমরা তারপরে যোগ করতে পারি। ফেভারেবল হচ্ছে 1320, আনফেভারেবল হচ্ছে 3020। এই দুটার নেট করলে হয় 1700। এই দুটো নেট করলে হবে 1700। ঠিক আছে, আমরা কি এগোতে পারি? আমাদের সময় আরেকটু অঙ্কের দিকে দিতে হবে। আমরা আরেকটু অন্য দিকে যাব না এই অঙ্কে থাকবো কিছুক্ষণ? আরেকবার একটু রিভিউ করলে ভালো হয় স্যার। এই অঙ্কটা আমার মনে হয় রিভিউ করার দরকার নাই, কারণ এখানকার এই সবগুলো জিনিস ইজি জিনিস, কিন্তু একটা জিনিস কনফিউশন, আইডল টাইম ভেরিয়েন্স। আইডল টাইম ভেরিয়েন্সের বের করার জন্য আমরা আমাদের সূত্র একটা জানি। লেবারের ক্ষেত্রে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করার সময় আমাদেরকে, এই যে আমি এটা লিখেও রাখছি আপনাদের জন্য এখানে, যে রিমেম্বার দ্যাট ইফ আইডল টাইম ইজ রেকর্ডেড, দ্য অ্যাকচুয়াল আওয়ার্স ইউজড ইন ইফিসিয়েন্সি ভেরিয়েন্স ক্যালকুলেশন আর দ্য অ্যাক্টিভ আওয়ার্স। অ্যাক্টিভ আওয়ার্স দিয়ে ক্যালকুলেশন করতে হবে, মানে আইডল টাইমের সময়টা বাদ দিয়ে দেন অ্যাক্টিভ আওয়ার বের করে সেটা দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, আমরা মনে হয় আরো 2-3টা অঙ্ক দেখতে পারি।
আদারওয়াইজ আমাদের ওখানে আমরা থাকতে পারি। স্যার ওই সলিউশন আইডিয়াল টার্মটা বের করলাম সূত্র আইডিয়াল টার্ম কত বুঝিনি। আইডিয়াল টার্ম ওই সলিউশনের সূত্রটা লেখা বের করলাম কেন সূত্র লেখা আমরা এখানেও বের করতে হবে তো, মানে কেন বের করলাম এই তো প্রশ্নটা। জি স্যার কেন বের করলাম? আইডল টাইম ছিল সেজন্য আমরা আইডল টাইম ভেরিয়েন্স বের করলাম। আইডল টাইম ভেরিয়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্যাক্টরি আইডল থাকার কারণে কত টাকা আমি লেবার অতিরিক্ত দিলাম। আর আইডল টাইম ভেরিয়েন্সের অলওয়েজ ফিগারটা হবে অ্যাডভার্স বা আনফেভারেবল। আমরা এখানে প্রশ্নে দেখেন 620 ঘন্টা প্রোডাকশন চালু ছিল, বাট আমি লেবার পেমেন্ট করলাম, কিন্তু আমার প্রোডাকশন চালু ছিল হচ্ছে 580 ঘন্টা, 40 ঘন্টা আমি অতিরিক্ত পেমেন্ট করলাম। ওই অতিরিক্ত পেমেন্টটা আমার কোনো ক্যালকুলেশনের মধ্যে আসে নাই। এটাই হচ্ছে আমার আইডল টাইম ভেরিয়েন্স। এই আইডল টাইম ভেরিয়েন্স অলওয়েজ নেগেটিভ। কতক্ষণ ঘন্টা আইডল ছিল সেটা জানি এবং সেটার কস্ট কত। 40 ঘন্টা আইডল ছিল এবং তার কস্ট হচ্ছে আমি পেমেন্ট করে আসছি লেবার কত 16 টাকা করে, ঠিক আছে না? 16 টাকা করে তো না? জি স্যার 16 টাকা করে 640 এটা আনফেভারেবল, অলওয়েজ আনফেভারেবল। স্যার তাহলে কি আমরা একটা জিনিস শিওর আমরা আইডিয়াল টাইম থেকে আমরা এফিশিয়েন্সি ভেরিয়েন্স বা ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স আনবো না? লেবার ইফিশিয়েন্সি ভেরিয়েন্সের এটা আমরা গত অঙ্ক করে আসছি, এর আগের একটা অঙ্ক আমরা একই রকম ভাবে করছি। লেবার ইফিশিয়েন্সি ভেরিয়েন্স থেকে আইডল টাইমটা বাদ যাবে, এটা কনফার্ম। আর স্পেন্ডিং ভেরিয়েন্স এবং ইফিশিয়েন্সি ভেরিয়েন্স বের করার ক্ষেত্রে আমরা বাদ দিয়ে করলাম, এটা যেহেতু একই রকম ভাবে করে আসছে, কিন্তু এটা আমি একটু রিচেক করব, ঠিক আছে? ইফিশিয়েন্সি ভেরিয়েন্স থেকে বাদ যাবে কনফার্ম, যেটা আমরা আমাদের অঙ্কে দেখিয়েছি, কিন্তু স্পেন্ডিং ভেরিয়েন্স থেকে বাদ যাবে নাকি এখানেও আবার কোনো ক্যালকুলেশন হবে এটা করা নাই। ওই বাদ দেওয়ার কারণে অঙ্ক মিলে গেছে। না বাদ দেওয়ার কারণে অঙ্ক মিলে না, এখানে আবার কথা আছে, অঙ্কটা মিলছে অন্য কারণে। আমি আপনাকে একটু দেখাই। বাদ দিয়ে আবার আইডল টাইম করলে কিন্তু মিলে যায়। হ্যাঁ বাদ দিয়ে আইডল টাইম করলে মিলে যায়, ঠিক আছে। না অঙ্কটা এখানে করছে হচ্ছে টোটাল ভেরিয়েন্স বা কস্ট ভেরিয়েন্স বের করছে। আপনাদেরকে একটু দেখাই, এটা করছে হচ্ছে আরো সহজ নিয়মে। অ্যাকচুয়াল ফ্যাক্টরি ওভারহেড কত? 7500। আর আমরা স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড টেবল ওভারহেড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য কতক্ষণ সময় লাগা উচিত ছিল, এটা যখন করলে তখন বের হয়ে যাবে। স্যার ওই যে নয়েজ হচ্ছে স্যার, একটু মিউট করলে হ্যাঁ করছি। স্যার সরি টু ইন্টারাপ্ট, বাট আমরা লাস্ট ইয়াতে যে ম্যাথটা করছিলাম ওই স্পেন্ডিং ভেরিয়েবলের মধ্যেও আমরা ওই আপনার আইডিয়াল টাইমটা বাদ দিয়েই মানে দুটার জন্য ভেরিয়েবলের জন্য আমরা ক্যালকুলেট করছিলাম। সো স্যার এখানে আমার যেটা মনে হয় একটা ছোট লজিক আছে, যে বেসিক্যালি আমরা তো ওইটাই করি যে ডিরেক্ট লেবারে যে আওয়ারটা ধরি আমরা, অ্যাকচুয়ালি যেটা হয়েছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কষ্ট তো আমরা ওই আওয়ারটা দিয়ে অ্যাডজাস্ট করি। এটা আমার কাছে লজিক্যাল মনে হয়, কিন্তু আমি এটা চেক করি নাই। কথা বলছেন না? জি স্যার, আপনার কথাটাই লজিক্যাল, আমরা অঙ্ক করলাম তাই, কিন্তু ওই জিনিসটা আমি চেক না করে আপনাকে মানে ওই এখানে চেক করে বলতে গেলে একটু সময় লেগে যাবে। কথা বুঝছেন? জি স্যার, আমরা সেই সময়টা না দিয়ে অন্যদিকে সময়টা কনসেন্ট্রেট করতে যাচ্ছিলাম, তাহলে আমাদের জন্য সময়টা কাজে আসতো। জি স্যার, এটাই ভালো হয়। মানে আমি এখনই চেক করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। একটা জিনিস আপনারা একটু দেখে নেন, এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, বা এটা আমিও আপনাদেরকে একটু সামারি করে দিব। এটা আপনাদের সিমা স্টাডি টেক্সটে আছে। ওই যে বিভিন্ন প্রশ্নে আসে যে ম্যাটেরিয়ালের প্রাইস ভেরিয়েন্স, বিভিন্ন ভেরিয়েন্স গুলো ফেভারেবল আসে অথবা আনফেভারেবল আসে, এটার কারণ কি? ইউজেস ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, আইডল টাইম ভেরিয়েন্স এবং লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, এগুলো বিভিন্ন সময় কি কারণে আসে, ফেভারেবল কেন হয়, আনফেভারেবল কেন হয়, এই জিনিসটা একটু সিমা স্টাডি টেক্সট থেকে আপনারা দেখে নেবেন। কেউ যদি না বুঝেন দেন আমাকে একটু বলবেন, ঠিক আছে? আপনারা একটু লিখে নেন, এবং যদি মনে করেন না স্ন্যাপশট নেবেন, স্ন্যাপশটটা নিতে পারেন। মানে কি কারণে এই ভেরিয়েন্স গুলো বের হওয়ার মূল কারণ কি?
আচ্ছা আমরা তাহলে আরেকটু আগাই। হ্যাঁ জি স্যার। এখানে আরেকটা অঙ্ক আছে সিএমএ জুন 2019। এটাও এই অঙ্কটাও হচ্ছে আপনাদের হর্ন এরিয়া থেকে সীমা স্টাডি টেক্সট থেকে আসছে। প্রশ্নটা আমরা আগে একটু পড়ি। Molina company produces and sells a single product. The standard cost card for the product for the product as follows. লিখলে ভুল। স্ট্যান্ডার্ড কস্ট কার্ডটা দেওয়া আছে। ইয়ার্ড লাগে 3 টাকা 50 পয়সা করে, পার ইয়ার্ডের দাম 14। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের কোয়ান্টিটির স্ট্যান্ডার্ড এবং প্রাইসের স্ট্যান্ডার্ড দুটো দেওয়া আছে। লেবারের স্ট্যান্ডার্ডে 1 ঘন্টা করে লাগবে এবং ইয়েটা হচ্ছে 12 টাকা করে। 1.5 ঘন্টা করে 12 টাকা করে লাগলে 18 টাকা। ভেরিয়েবল ওভারহেড 1.5 ঘন্টা করে অ্যাপ্লাই করা হবে, 2 টাকা করে পার আওয়ারের রেট 3 টাকা। ফিক্সড ওভারহেড এখানে একটা গন্ডগোল আছে ফিক্সড ওভারহেড নিয়ে। ফিক্সড ওভারহেডটা আমাদের একটু পরে দেখবো আমরা। বেসিক্যালি এই তিনটা আমরা অলরেডি জানি, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, এই তিনটা আমরা জানি। এরপরের ইনফরমেশন গুলো একটু দেখি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর দ্য ইয়ার জাস্ট কমপ্লিটেড। দ্য কোম্পানি manufactured 20,000 units of product during the year. Actual ঘটনা ঘটলো হচ্ছে 20,000 ইউনিট তৈরি হলো। টোটাল 78,000 years of material was purchased. 78,000 ম্যাটেরিয়াল ক্রয় করা হলো ডিউরিং দ্য ইয়ার। কস্ট ছিল 3 টাকা 75 পয়সা। প্রশ্ন পড়তে পড়তে উত্তর মাথায় চলে আসতে হবে। 3 টাকা 75 পয়সা করে ম্যাটেরিয়াল কিনলো, ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে 3 টাকা 50 পয়সা করে, তাহলে আমি বেশি দিয়ে কিনলাম। all of this material was used to manufacture 20,000 units. So ওই 20,000 ইউনিট তৈরি করতে গিয়ে আমার 78,000 ইয়ারই খরচ হয়ে গেছে বা লেগে গেল। There was no beginning and ending inventory for the year. আচ্ছা আমরা এটা রিকোয়ারমেন্টটা দেখিনি। কম্পিউট দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রাইস এন্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স ফর দ্য ইয়ার। এটা খুবই সহজ। আমি কি লিখে বুঝাই করবো না আপনারা পারবেন? লিখে করলে ভালো হতো। আচ্ছা লিখে ওই যে নিচে করা আছে দেখেন, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আমরা জানি প্রাইস ভেরিয়েন্স কিভাবে বের করি, অ্যাকচুয়াল প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড প্রাইস আর গুণ করব হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 3 টাকা 75 পয়সা আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 3 টাকা 50 পয়সা। তাহলে অ্যাকচুয়ালি আমি বেশি খরচ করলাম ইনটু 78,000, তাহলে গুণ করলে হয় 19,500 আনফেভারেবল। আচ্ছা তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সের সূত্রটা আমরা জানি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে কত 78,000 আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি জানি না, সেটা করতে হবে। তাহলে 20,000 কোয়ান্টিটির জন্য 4 ইউনিট করে লাগে, 4 ইয়ার করে লাগে। তাহলে 20,000 জন্য লাগবে হচ্ছে 80,000। 78,000 থেকে 80,000 বিয়োগ করে করবো এবং মাল্টিপ্লাই করবো হচ্ছে স্ট্যান্ডার্ড রেট দিয়ে। যেহেতু আমার অ্যাকচুয়ালি কম খরচ হলো, কম লাগলো, কোয়ান্টিটি কম লাগলো, সেহেতু এটা হচ্ছে ফেভারেবল হচ্ছে 7,000। আচ্ছা এরপরে আসি আমরা 3 নম্বরে। দ্য কোম্পানি ওয়ার্কড 32,500 ডাইরেক্ট লেবার আওয়ার্স ডিউরিং দ্য ইয়ার এট এ কস্ট 11.80 পার আওয়ার। তাহলে এখানে অ্যাকচুয়াল ঘটনাটা আমি জানি, এত ঘন্টা অ্যাকচুয়ালি লাগলো এবং রেট পেমেন্ট করলাম হচ্ছে 11 টাকা 80 পয়সা। আমাকে রিকোয়ারমেন্ট দিল হচ্ছে কম্পিউট ডাইরেক্ট লেবার রেট এন্ড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। লেবার রেট ভেরিয়েন্স বের করতে বললো, এফিসিয়েন্সি ভেরিয়েন্স বের করতে বললো। এখানে দেখেন আওয়ারলি রেট হচ্ছে 11 টাকা 80 পয়সা
আর আমার আওয়ারলি রেট বাজেটেড ছিল হচ্ছে 12 টাকা, আওয়ারলি রেট বাজেটেড ছিল 12 টাকা, কিন্তু পেমেন্ট করলাম হচ্ছে 11 টাকা 80 পয়সা করে। সো আমি ভালো করছি। তাহলে অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল রেট হচ্ছে 11 টাকা 80 পয়সা মাইনাস স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 12 টাকা ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 32,500, গুণ করলে 6,500 হয় ফেভারেবল। আর ইফিসিয়েন্সি ভেরিয়েন্সটা আমরা একটু দেখব। ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের জন্য আমার লাগবে হচ্ছে কতক্ষণ সময় আমার জন্য অ্যালাউড ছিল, 1.5 ঘন্টা করে অ্যালাউড, 1.5 ঘন্টা করে অ্যালাউড 20,000 এর জন্য 1.5 ঘন্টা করে অ্যালাউড হলে 30,000 ঘন্টা লাগা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি লাগলো 32,500 ঘন্টা। লাগা উচিত ছিল 30,000 ঘন্টা, লাগলো 32,500 ঘন্টা। সো 2,500 ঘন্টা বেশি লাগলো, 2,500 ইন্টু স্ট্যান্ডার্ড রেট। এখানে দেখেন 32,500 হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স। আমরা এই তাহলে 2,500 গুণ স্ট্যান্ডার্ড রেট হচ্ছে পার আওয়ার 12 টাকা, 12 টাকা ইন্টু 2,500, তাহলে হয় 30,000 আনফেভারেবল। তাহলে ম্যাটেরিয়ালের ভেরিয়েন্স, লেবারের ভেরিয়েন্স দুটোই আমরা বের করলাম। ওভারহেডেরটা আমরা আসি 4 নাম্বার। দ্য ওভারহেড কস্ট ইজ অ্যাপ্লাইড টু প্রোডাক্টস অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স। এটা প্রশ্ন থেকেই আমরা জানি। ডাটা রিলেটিং টু ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইজ গিভেন বিলো। আমার ডিনোমিনেটর অ্যাক্টিভিটি লেভেল, এখানে ওই যে এটা গ্যারিসনের বইটা ফলো করলো, এটা হচ্ছে গ্যারিসনের বই, লিখে রাখতে পারেন। গ্যারিসন থেকে হুবহু এই অঙ্কটা ফলো করা। এটা কোন চ্যাপ্টার গ্যারিসনের? গ্যারিসনের চ্যাপ্টার তো চ্যাপ্টার তো মুখস্থ নাই, এটা 10 নাম্বার না 11 নাম্বার চ্যাপ্টার। গ্যারিসনের চ্যাপ্টার কত? 10 না 8 না 10? 10 স্যার। 10 হ্যাঁ, 10 তো 10 থেকে হুবহু এটাকে তুলে দেওয়া হয়েছে। কত নাম্বার বলেন তো আফরোজা ম্যাডাম? আপনি তো অঙ্ক করছেন। স্যার এটা করিনি আমি। এটা করেন নাই? না স্যার। আমি গ্যারিসনেরটা ফলো করছি, কিন্তু এক্স্যাক্টলি মনে নেই কি। এটা গ্যারিসনের অঙ্ক, একদম এক্স্যাক্টলি হুবহু একই অঙ্ক, আমি দেখি নাই, মানে বের করি নাই আর কি এটা। আচ্ছা, আমাদের ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স বের করার জন্য প্রথম স্ট্যান্ডার্ড কস্ট আমরা জানি 1.5 ঘন্টা করে লাগবে, 2 টাকা করে। স্যার গ্যারিসনের বইটা পিডিএফটা কোথায় পাবো? গ্যারিসনের পিডিএফটা মনে হয় আমাদের ওই যে গুগল ড্রাইভ আমরা যেখানে শেয়ার করা আছে সেখানে দেওয়া আছে, মানে সফট কপিটা এবং সেখানে সলিউশন দুটোই আছে সম্ভবত, তাই না? সলিউশন আছে স্যার, দুটোই আছে। আচ্ছা, আমরা ভেরিয়েবল ওভারহেডে যাই, 1.5 ঘন্টা করে লাগে, 2 টাকা করে হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার রেট। তাহলে হচ্ছে আমাদের খরচ হচ্ছে পার প্রোডাক্টের ক্ষেত্রে 3 টাকা করে। এখানে দেখেন আমার প্রথম যে ইনফরমেশনটা দরকার হচ্ছে অ্যাকচুয়াল ওভারহেড কস্ট হচ্ছে 1,48,000। এটা হচ্ছে অ্যাকচুয়াল, সরি এটা ফিক্স, সরি। অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড কস্ট হচ্ছে আমার 68,250 টাকা। 68,250 টাকা। আমাকে প্রথমে বের করতে হবে যে স্পেন্ডিং ভেরিয়েন্স। স্পেন্ডিং ভেরিয়েন্স আমরা কিভাবে বের করি? আমরা কিছুক্ষণ আগে করলাম। স্পেন্ডিং ভেরিয়েন্স বের করি কিভাবে? অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। ঠিক আছে না? এখানে দেখেন আমরা যেভাবে আমাদের ইয়েতে করতাম, ইয়েতে করতাম, দেখেন অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট, অথবা এটাকে আমরা আমাদের মতো করতে পারি। আমরা আমাদের মতো কিভাবে করতাম? অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট গুণ করব হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে। এই একই উত্তর আসবে, একই উত্তর আসবে। তাহলে অ্যাকচুয়াল রেট হচ্ছে কত সেটা আমাকে বের করে নিতে হবে, সেটা আমি জানি না। ওনারা অঙ্কের সুবিধার্থে, আচ্ছা এখানে করলো তো একই জিনিস। এই যে এটা অন্যভাবে করে দেখাইছেন, সরি না, এটা স্পেন্ড ইফিসিয়েন্সি ভেরিয়েন্সের ক্ষেত্রে অ্যাকচুয়াল আওয়ার্স কত? অ্যাকচুয়াল আওয়ার্স কত বলেন তো?
32,500 না? অ্যাকচুয়াল আওয়ার্স মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স হচ্ছে না, সরি, অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 32,500। অ্যাকচুয়াল রেট কত? আমরা মনে হয় কনসেন্ট্রেশন আমাদের ছুটে গেছে। ভেরিয়েবল ওভারহেড আমরা কিভাবে বের করি বলেন তো? সবাই মিউট হয়ে গেলেন যে, বলেন না। না বুঝলে আমরা আবার ব্যাখ্যা করব। এটা খুব সহজ জিনিস, এখানে আমাদের অতিরিক্ত কোনো কাজ নাই। ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের এই সূত্র আমরা ফলো করতে পারি, অথবা আমাদের গ্যারিসনে আমরা যেভাবে আমরা দেখে এসেছি সেটা ফলো করতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি অ্যাকচুয়াল আওয়ার্স এবং অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট। এই অ্যাকচুয়াল রেটটা কোথা থেকে পেলাম বলুন তো? স্যার একটা প্রশ্ন করব স্যার। অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্যার এখানে কি অ্যাকচুয়ালি হবে নাকি স্ট্যান্ডার্ড হবে? এই উপরের এটা জি স্যার, একটা তো স্ট্যান্ডার্ড হবে। আমি এটা আমার লেখা না তো, আমি জানি না। দেখি অ্যাকচুয়াল আপনারা কি লিখলেন? অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। না ঠিক আছে তো, তাহলে তো এটা আমাদের ভেরিয়েবল ওভার রেট ভেরিয়েন্স হবে। এই যে দেখেন অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল রেট, অ্যাকচুয়াল আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। আমরা প্রথম দিন যা করলাম ঠিক একই জিনিসটা হুবহু এখানে আছে, কিন্তু এখানে লিখতে গেলে ভুল হয়ে যাচ্ছে, সেজন্য আমরা আমাদের মতো করে আবার লিখলাম। আমাদের স্পেন্ডিং ভেরিয়েন্স আমরা কিভাবে বের করতাম? অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট গুণ করতাম অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে। অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 32,500, অ্যাকচুয়াল রেট হচ্ছে 2 টাকা 10 পয়সা। কোত্থেকে পেয়েছি আমরা? আমাদের ওই প্রশ্নেই ছিল অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড হচ্ছে 68,250 টাকা। 68,250 টাকাকে আমরা ভাগ করব হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার দিয়ে, অ্যাকচুয়াল কস্টকে অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে ভাগ করব। 32,500 দিয়ে ভাগ করলে হবে 2 টাকা 10 পয়সা। এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আর অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে আমার আগের তথ্য থেকে আমি জানি যে 32,500 ঘন্টায় আমার প্রোডাকশন ফ্লোর চালু ছিল, সেহেতু 32,500 হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স। তাহলে অ্যাকচুয়াল রেটটা আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়াল কস্টকে অ্যাকচুয়াল আওয়ার দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল রেট পেয়ে যায়। 2 টাকা আমার প্রশ্নই ছিল যে আগেই লেবার 2 টাকা রেট করে আমরা অ্যাপ্লাই করতাম, পার আওয়ারে 2 টাকা করে আমরা অ্যাপ্লাই করতাম। তাহলে আমার অ্যাকচুয়ালি আমার খরচ বেশি হলো, স্ট্যান্ডার্ড হচ্ছে আমার কম, সো ভেরিয়েন্সটা হবে হচ্ছে নেগেটিভ ভেরিয়েন্স কত হবে? ইকুয়াল টু ওই যে 3,250, 10 পয়সা দিয়ে গুণ করলে 3,250 অ্যাডভার্স। একই অঙ্ক আমাদের সলিউশনে দুভাবে দেওয়া আছে, আমরা আরেকভাবে করলাম, আমরা আমাদের মতো করে করলাম। 3 ভাবে একটা অঙ্ক দেওয়া আছে। এখন বলেন আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর আর কোথাও কোনো সমস্যা আছে কিনা? সবাই কি বুঝতে পারলাম না? সবাই চুপ মেরে গেছেন, হয় বুঝেন নাই না অথবা বুঝে গেছেন, দুটোর একটা। স্যার বুঝছে। অ্যাকচুয়াল রেটের ক্যালকুলেশনটা আবার যদি বলতেন। কোনটা? অ্যাকচুয়াল রেট স্যার। অ্যাকচুয়াল রেট পাই হচ্ছে, আমরা এর আগের অঙ্ক দেখলাম, বারবার প্রত্যেকটা অঙ্কে আমরা দেখি যে অ্যাকচুয়াল রেটটা আমাকে বের করতে হয়। অ্যাকচুয়াল রেট বের করতে হলে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। অ্যাকচুয়াল কস্ট ছিল হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেডের কস্ট হচ্ছে 68,250 অ্যাকচুয়াল কস্ট। তাহলে অ্যাকচুয়াল রেট পাবো কিভাবে? আমি তো টোটালি আছে, তাহলে অ্যাকচুয়াল রেট পেতে গেলে আমাকে ওই আওয়ার দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়াল কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল আওয়ার্স, তাহলে অ্যাকচুয়াল রেটটা পেয়ে যাব। আচ্ছা, এই এত পর্যন্ত না পারলে আবার একটু বাসায় আপনারা দেখে নেবেন। আমরা এই 3টা ভেরিয়েন্স কিন্তু করে ফেলছি, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড। এই 3টা ভেরিয়েন্স কিন্তু আমাদের কাজ শেষ। আরেকটা ভেরিয়েন্স আছে এখানে দেখেন, কম্পিউট দ্য বাজেট ভেরিয়েন্স এন্ড ভলিউম ভেরিয়েন্স ফর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানেই গন্ডগোলটা করলো এই জন্য আমাদের সিলেবাসে বাজেট ভেরিয়েন্স অথবা ভলিউম ভেরিয়েন্সের কোনো নেই, সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে এই জিনিসটা উল্লেখ নাই, কিন্তু গ্যারিসনের বই যখন ফলো করলো তখন
এই জিনিসটা ওনারা উল্লেখ করলেন, যেভাবে বইতে ছিল একই রকম ভাবে হুবহু দিয়ে দিচ্ছেন। তো স্যার সিলেবাসের বাইরে এরকম টপিকের বাইরে থেকে যে কোশ্চেন করলো, তো এটার জন্য কি পরে তারা এটা ওই যে এটা টিচারে অনেক সময় খেয়াল করে না, করে ফেলে আর কি। ধরুন এই যে দেখেন, কম্পিউট ফিক্সড ওভারহেড বাজেট ভেরিয়েন্স এন্ড ভলিউম ভেরিয়েন্স কোত্থেকে, এটা গ্যারিসনের বই। ফিক্সড ওভারহেড এবং বাজেট ভেরিয়েন্স কত, ভলিউম ভেরিয়েন্স কত, আপনারা চাইলে এটা আমরা ব্যাখ্যা করে বলতে পারি। শিখবেন আপনারা? জি স্যার। এটা কিন্তু আমরা আগে কোনো ইয়েতে পড়ি না, কারণ এটা আমারও ধারণা ছিল না যে এরকম আসতে পারে। যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলাম আজকে দেখলাম যে এখানে একটা টপিকস আছে যেটা আমাদের সিলেবাসের সাথে মিল নেই, কিন্তু যেহেতু ভেরিয়েন্সের অঙ্ক ছিল সেহেতু সেখানে দেওয়া হয়েছে। আচ্ছা, একটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স আর একটা হচ্ছে ভলিউম ভেরিয়েন্স। ভলিউম ভেরিয়েন্সটা বের হয় হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। আমরা যখন একটা স্ট্যাটিক বাজেট করি, সে ফর এক্সাম্পল আমার ধারণা ছিল যে আমরা সেখানে 20,000 ইউনিট প্রোডাকশন করব বা আরো বেশি করব, যে কোনো একটা স্ট্যান্ডার্ড আমরা ধরি নি যে 20,000 ইউনিট আমরা প্রোডাকশন করব, সেই হিসাবে আমরা একটা বাজেট করি। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা ঘটে গিয়ে দেখা যাচ্ছে আমি তার থেকে কম করলাম, ভলিউমটা আমার কম হলো। আমি আবারও বলতেছি, আমি যখন বাজেট করি তখন একটা ভলিউমকে স্ট্যান্ডার্ড ধরিনি যে এই পরিমাণ ভলিউমের প্রোডাকশন করব বা এই পরিমাণ ভলিউম আমি অ্যাচিভ করব, একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করিনি। কিন্তু অ্যাকচুয়ালি যখন ঘটনাটা ডিফারেন্ট ঘটে, এমনও হতে পারে যে আমাকে বলা হলো যে, সে ফর এক্সাম্পল আমি যদি সেলস পিপল হয়ে থাকি, যে আমাকে বলা হলো যে আপনি 5,000 টন প্রোডাক্ট বিক্রি করে দিবেন, আমি বিক্রি করলাম 5,200 টন, তার মানে 200 টন আমি ভলিউম বেশি করলাম, এখানে ভলিউম ভেরিয়েন্স। অথবা যদি প্রোডাকশনের ক্ষেত্রে হয় যে আমাকে বলা হলো যে 20,000 ইউনিট প্রোডাকশন করে দিতে, কিন্তু আমি প্রোডাকশন করলাম 20,500, তাহলে 500 আমি ভলিউম বেশি করলাম, এটা হচ্ছে ভলিউম ভেরিয়েন্স। এটা কি ভালো হবে নাকি খারাপ হবে? মানে কি কম হতে পারে না স্যার? এটা কি কম হতে পারে না স্যার? কমও হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। যেটা আমি আমার স্ট্যান্ডার্ড ছিল 20,000 ইউনিট, আমি করলাম হচ্ছে 18,000 ইউনিট, সো 2,000 ইউনিট আমি ভলিউম কম করলাম। এই ভলিউমের কারণে আমার একটা ভলিউম ভেরিয়েন্স বের হয়। এটা বের হবে শুধুমাত্র ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে, আর ভেরিয়েবল ওভারহেডের ক্ষেত্রে তো পার ইউনিটের রেটটা ফিক্সড করাই থাকে, সেক্ষেত্রে এই ভলিউম ভেরিয়েন্স বের হয় না। আমরা এখানে একটু দেখি ভলিউম ভেরিয়েন্সটা এখানে বের হলো, কেন বের হলো আমরা আগে প্রশ্নটা একটু দেখি। দেখেন প্রশ্নের এখানে হচ্ছে ডিনোমিনেটর লেবার আওয়ারের জন্য স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছিল যে 25,000 ঘন্টা লাগার কথা। এরপরে বাজেট করা হলো, বাজেটেড ফিক্সড ওভারহেড করা হলো হচ্ছে 1,50,000 টাকা আর ফিক্সড ওভারহেড বাজেট। এবং আরেকটা তথ্য হচ্ছে অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড লাগলো হচ্ছে 1,48,000 টাকা। এখানে তিনটা ঘটনা, একটা হচ্ছে বাজেট 1,50,000 টাকা, স্ট্যাটিক এটা হচ্ছে যে কি এই 20,000 ইউনিটের জন্য লাগার কথা হচ্ছে 1,50,000, আর অ্যাকচুয়াল ঘটনা ঘটলো হচ্ছে এটা। আর এই ডিনোমিনেটর লেভেলটাই হচ্ছে গন্ডগোল, ডিনোমিনেটর লেভেলটা দিয়েই আমাদেরকে বের করে নিতে হবে যে আমাদের ভলিউম ভেরিয়েন্স বের হলো কিনা। ভলিউম খাঁটি বাংলা কি হবে স্যার? ডিনোমিনেটর অ্যাক্টিভিটি লেভেল। ডিনোমিনেটর, হ্যাঁ বুঝিনি, ডিনোমিনেটর অ্যাক্টিভিটি লেভেল বলতে আমরা কি বুঝবো এখানে? ডিনোমিনেটর অ্যাক্টিভিটি লেভেল হচ্ছে যে কি আমার জন্য স্ট্যান্ডার্ড ডাইরেক্ট লেবার আওয়ার বা আমার জন্য প্রযোজ্য হচ্ছে 25,000 ঘন্টা বা 25,000 ঘন্টা হচ্ছে আমার জন্য অ্যাভেলেবেল থাকবে। এই 25,000 ঘন্টারই আমার প্রোডাকশন পাওয়ার কথা, 25,000 ঘন্টা দিয়ে আমার প্রোডাকশন পাওয়ার কথা, এটাই হচ্ছে ডিনোমিনেটর। এটা বেজ আওয়ার যেটাতে সবগুলোরে ভাগ দিতে হবে। হ্যাঁ এটা বেজ আওয়ার, হ্যাঁ অ্যাবসলিউটলি এটা হচ্ছে বেজ আওয়ার। এতক্ষণ আমার কাছে অ্যাভেলেবল আছে, এতক্ষণ সময় আমার কাছে অ্যাভেলেবল আছে। ক্যাপাসিটি হতে পারে, হ্যাঁ এই 25,000 ঘন্টাই হচ্ছে আমার জন্য ক্যাপাসিটি। এখন এই 25,000 ঘন্টা আমরা জানি হচ্ছে কি আমাদের একটা ইউনিটের জন্য 1.5 ঘন্টা করে লাগার কথা, একটা ইউনিটের জন্য 1.5 ঘন্টা করে লাগার কথা। তাহলে যদি 25,000 ঘন্টা আমার কাছে অ্যাভেলেবল থাকে, আমি যদি 1.5 দিয়ে ভাগ করি, তার মানে 16,667টা ইউনিট প্রোডাকশন করতে পারার কথা, কিন্তু আমরা সেখানে আরো বেশি করলাম, এখন ওই ভেরিয়েন্সটা কিভাবে বের হয় দেখেন, আবার একটু ক্লিয়ার হবে। দেখেন আমার জন্য বাজেট ভেরিয়েন্স ভলিউম ভেরিয়েন্স হচ্ছে দেখেন
1,50,000 টাকা হচ্ছে আমার ফিক্সড তার জন্য বাজেট করা হলো 1,50,000 টাকা। আর আমি অ্যাপ্লাই করলাম বা আমি ইউজ করলাম হচ্ছে 30,000 ঘন্টা। কোত্থেকে পেলাম? 20,000 ঘন্টা, 20,000 ইউনিট ইন্টু 1.5, 20,000 ইন্টু 1.5, তাহলে সেক্ষেত্রে হয় কত? 1,80,000। এখানে ভলিউম ভেরিয়েন্স ফেভারেবল বের হয়েছে, কারণ আমি যতটুকু না বাজেট করেছিলাম, যতটুকু হওয়া উচিত ছিল তার থেকে বেশি অ্যাচিভমেন্ট আমি করে ফেলছি, সেজন্য ভলিউম ভেরিয়েন্সটা এখানে ফেভারেবল। স্যার বাজেটেড বলতে আমরা স্ট্যান্ডার্ডটা ধরছি, যেটা অ্যালোটেড ছিল। আমাদের ডিনোমিনেটর লেভেল হচ্ছে 25,000 এবং কস্ট, তার জন্য কস্ট হচ্ছে 1,50,000 টাকা। তার জন্য কস্ট হচ্ছে 1,50,000 টাকা ফিক্সড এর ক্ষেত্রে। এটা কিন্তু ভেরিয়েবলের সাথে মিলাবেন না, এটা হচ্ছে ফিক্সড এর ক্ষেত্রে। এই 25,000 ঘন্টাকে আমি যেটা দিয়ে ভাগ করব, আমার কস্ট হচ্ছে 1,50,000 টাকা আমার বাজেট, আর যেটা দিয়ে আমি ভাগ করব বা যে লেবার আওয়ারটা আমার কাছে অ্যাভেলেবল সেটা হচ্ছে 25,000 ঘন্টা। তাহলে 25,000 1,50,000 যদি আমি 25,000 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 টাকা করে, ঠিক আছে না? 6 টাকা করে। এখন দেখেন, যখন ফিক্সড ওভারহেড আমি করলাম বা আমি যখন অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করতে গেলাম, তখন আমি 20,000 ইউনিট প্রোডাকশন করলাম। আমার প্রতি ইয়েতে লাগার কথা হচ্ছে 1.5 ঘন্টা করে, আমি কিন্তু ইউজ করলাম হচ্ছে কত? এই 1,80,000। সেই ক্ষেত্রে ভলিউম ভেরিয়েন্সটা বের হচ্ছে। এটা আসলে আওয়ার দিয়ে করলে বেটার হতো। আমরা যখন অঙ্কটা এখানে করতেছিলাম, এখানে আমরা লিখি ভলিউম ভেরিয়েন্সটা কিন্তু আওয়ার দিয়ে করলে আমাদের জন্য সুবিধা। আমাদের অঙ্কেও অনেক জায়গায় আওয়ার দিয়ে করে। তাহলে ডিনোমিনেটর লেভেল বা অ্যালাউড আওয়ার্স হচ্ছে 25,000 ঘন্টা। আমার জন্য অ্যালাউড আওয়ার হচ্ছে অ্যাভেলেবল আওয়ার্স ছিল 25,000 ঘন্টা, বা এটা দিয়ে আমি প্রোডাকশন করতে পারতাম, কিন্তু আমি ইউজ করলাম হচ্ছে 30,000 ঘন্টা পর্যন্ত অ্যাচিভ করে ফেললাম। আমি অ্যাচিভ করলাম হচ্ছে 30,000 ঘন্টা পর্যন্ত। 30,000 কোথা থেকে পেয়েছি আমি? ওই 20,000 ইন্টু 1.5, তাহলে এখানে আমি 5,000 ঘন্টা অতিরিক্ত অ্যাচিভ করলাম। এই 5,000 ঘন্টার আমার অ্যাচিভমেন্ট হচ্ছে ইন্টু 6 টাকা করে, এটা হচ্ছে 30,000 ফেভারেবল। একটু কি বুঝতে পারছে কিনা এবার বলেন? এটা এখানে লেবার আওয়ার দিয়ে আছে, অন্য জায়গায় ইউনিট দিয়ে থাকবে, আবার এক এক জায়গায় এক এক রকম ভাবে থাকবে, এক এক জায়গায় এক এক রকম ডিনোমিনেটর লেভেলটা, ডিনোমিনেটর অ্যাক্টিভিটিটা এক এক রকম ভাবে থাকতে পারে। অথবা আচ্ছা, এরপরে আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ভলিউম ভেরিয়েন্স, আর একটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স। বাজেট ভেরিয়েন্সটা ইজি, ওই এটার তুলনায় বাজেট ভেরিয়েন্সটা হচ্ছে ইজি। আমরা আরেকভাবেও দেখব। আচ্ছা, বাজেট ভেরিয়েন্সটা হচ্ছে কিভাবে বের হয়? অ্যাকচুয়াল ওভারহেড এবং তার সাথে আমার ফ্লেক্সিবল বাজেটের ভেরিয়েন্স কত ছিল। আমার বাজেট ছিল আমার হচ্ছে 1,50,000 টাকা, কিন্তু খরচ করলাম হচ্ছে 1,48,000। এটা অনেকটা এক্সপেরিয়েন্স মতো, যা আমার জন্য বাজেট ছিল হচ্ছে 1,50,000 টাকা, আর আমি খরচ করলাম 1,48,000 টাকা। এই দুটো ভেরিয়েন্স হচ্ছে বাজেট ভেরিয়েন্স। আচ্ছা, আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখি বাজেট ভেরিয়েন্স কিভাবে বের হয়। অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড, অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড মাইনাস ফ্লেক্সিবল বাজেট ফিক্সড ওভারহেড, এই দুটোর পার্থক্যই হচ্ছে বাজেট ভেরিয়েন্স। এই দুটোর পার্থক্য বাজেট ভেরিয়েন্স। এবার আমরা ইয়েটা দেখি, ভলিউম ভেরিয়েন্সটা দেখি। ভলিউম ভেরিয়েন্সটা বের করতে গেলে ওই যে কিছুক্ষণ আগে বললাম, ডিনোমিনেটর আওয়ার হচ্ছে কত? ডিনোমিনেটর আওয়ার হচ্ছে আমার জন্য 25,000 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড, বারবার বলতেছিলাম যে 25,000 ঘন্টা আমার কাছে, আমার ক্যাপাসিটি ছিল 25,000, কিন্তু আমি অ্যাচিভ করে ফেললাম বা স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড হচ্ছে আমার জন্য 30,000 ঘন্টা ইনটু আওয়ারলি রেট, ফিক্সড পোরশন অফ দ্য ফিক্সড প্রিডিটারমিন্ড ওভারহেড রেট। এটা ছিল 6 টাকা, আর আমার ঘন্টা ছিল 25,000 ঘন্টা, মাইনাস আমি অ্যাচিভ করলাম হচ্ছে বা আমার জন্য অ্যালাউড ছিল হচ্ছে 30,000 ঘন্টা। ফিক্সড ওভারহেডের রেট দিয়ে গুণ করলেই আমরা ইয়েটা ভলিউম ভেরিয়েন্সটা পেয়ে যাই। এখন দেখেন তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো কিনা।
এই 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 জিনিসটা শুধু একবারই আসছে, আর কখনোই আসেনি। স্যার টিচাররা যেহেতু টপিকের বাইরে কোশ্চেন দিছিল, পরে কি এটার মার্কস ওরা অ্যাড ব্যাক করে দিয়েছিল স্টুডেন্টদেরকে? না, দেয় নাই। এটার জন্য আন্দোলন করা উচিত এটা হয় না আর কি, আন্দোলন করে তো আসলে এত দয়া করে না ভাই। 2-3 মাস এদিক এদিক হয়ে যায় ভাই। আমি আপনাদের সিলেবাস, আপনাদের মুখস্থ, আপনাদেরকে কি পড়াইলাম আমি জানি, আপনাদের কি পড়া উচিত তাও আমি জানি, কিন্তু যিনি প্রশ্ন করেন উনাকে যতটুকু সময় দেওয়া হয় বা যে ইয়া করা হয় ততটুকু ওভাবে আসলে করতে পারে না, একটু মাঝে মাঝে একটা হয়ে যায়। কোশ্চেন করতে পারবে না একদম স্যার, এটা কোনো কথা? সিরিয়াসলি স্যার, ভাই যাকে প্রশ্ন করতে সময় দেওয়া হয় তাকে সময় দেওয়া হয় হচ্ছে হয়তো 1 দিন বা 2 দিন 3 দিন সময় দেওয়া হয়। যেমন আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে সেটা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যায়, সেই জন্য দেওয়া হয় না। এটা মানে অর্গানাইজেশনাল পলিসিতেই করা হয় না আর কি। যিনি পড়াবেন তাকে যদি কোশ্চেন করতে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে মানে আমি আপনাদেরকে যা পড়াইলাম তাই করে দিলাম, সেখানে টেস্ট হয়ে যাবে, সবাই পাস করে যাবে। মানে এটা ভুল বশত হয়। আমি দেখলাম যে এটা মাঝে মাঝে হয়তো দেখা যায় আপনি 100 মার্কসের মধ্যে হয়তো 2-4-5 মার্ক এদিক ওদিক ছুটে যেতে পারে, কিছু করার নেই। মানে ওইটা কাউন্ট করতে হবে। ওই 5 মার্ক 7 মার্ক 10 মার্ক যদি আউট অফ সিলেবাস হয়ে যায় তাহলে কিছু করার নাই, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এটা আপনাদেরকে এটা পড়াই নেই, কিন্তু যখন অঙ্ক করতে গেলাম আমি দেখলাম যে কি বাজেট ভেরিয়েন্স ভলিউম ভেরিয়েন্সটা ছিল না, আবার চেক করলাম যে না সিলেবাসের সাথে এটা ছিল না, তারপর চলে আসছে আর কি। আমরা তাহলে কি এই টপিকসটা কি আমরা শেষ করতে পারি? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্যার বলছে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স শোয়িং দ্য ব্রেকডাউন অফ প্রাইস এন্ড ইউজেজ ভ্যারিয়েন্স। স্যার এখানে ব্রেকডাউন বলতে কি বোঝাইছে? সহজ না, কস্ট ভেরিয়েন্স বের করতে বলছে। যদি শুধু কস্ট ভেরিয়েন্স বের করতে বলে আপনি টোটাল ভেরিয়েন্সটা বের করতে, আর ব্রেকডাউন মানে হচ্ছে আপনি প্রাইস ভেরিয়েন্স কোয়ান্টিটি ভেরিয়েন্স করে দিবেন। স্যার ওই 30,000 যে বের হলো ওটা তো ফেভারেবল, রাইট? ফেভারেবল, স্ট্যান্ডার্ড থেকে কম। হ্যাঁ ফেভারেবল। আমার ডিনোমিনেটর আওয়ার্স হচ্ছে 25,000, আমার অ্যাভেলেবল আওয়ার্স বা আমার ক্যাপাসিটি হচ্ছে 25,000 অথবা হ্যাঁ এটা, কিন্তু আমি আমার ইউটিলাইজেশন অনেক বেশি ছিল বা আমি অনেক বেশি অ্যাচিভ করে ফেললাম, ঠিক আছে না? এটা মেশিন আওয়ার দিয়ে হতে পারে যে আমার মেশিন আওয়ার অ্যাভেলেবল হচ্ছে 25,000 ঘন্টা, কিন্তু ওই মেশিনকে আমি অ্যাচিভ করে ফেললাম 30,000 ঘন্টা পর্যন্ত। সো এটা আমার জন্য ভালো। আফরোজা ম্যাডাম প্রশ্নটা ছিল যে কস্ট ভেরিয়েন্স বের করেন, ব্রেকডাউন অফ প্রাইস ভেরিয়েন্স এবং হ্যাঁ ইউজেজ ভেরিয়েন্স। স্যার সমস্যাটা কোথায় বলেন না? এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। তো আমি বলতেছি ব্রেকডাউন বলতে তো আর কিছু না, ব্রেকডাউন মানে আপনাকে আলাদা করে করে দিতে বললো আর কি। কিছুক্ষণ আগে আমরা অঙ্ক করলাম না, আপনি সব কস্ট ভেরিয়েন্স করেন as much as possible ব্রেকডাউন, সব ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমাকে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স একবারে সব করতে হলো, ইভেন আইডল ক্যাপাসিটি ভেরিয়েন্স পর্যন্ত করতে হলো, আইডল টাইম ভেরিয়েন্স পর্যন্ত করতে হলো। ওকে স্যার। আচ্ছা আমাদের গ্যারিসনের কি করা উচিত? গ্যারিসনের কোন কোন প্রশ্নগুলো দেখা উচিত? এক্সারসাইজ গুলো দেখেন, এক্সারসাইজ গুলো খুব একটা বেশি কঠিন না। এর বাইরে প্রশ্ন আমি দেখি বলতেছি আপনাদেরকে, 1 মিনিট। হ্যাঁ আর মাধবশ্রীর বই কি ফলো করা যাবে? না, প্রয়োজন নেই। এই স্পেন্ডিং এই ভেরিয়েন্সের জন্য আমরা মাধবশ্রী বই ফলো করব না, সেখানে অনেক কাহিনী আছে। ওই কিছু কিছু মিল পাবেন সেখানে, ওই আইডল ক্যাপাসিটি ভেরিয়েন্স, তারপরে আরো কি ভেরিয়েন্স আছে মনে নাই, এই মুহূর্তে মনে নেই। মানে মাধবশ্রী বইটা আসলে এটার জন্য ফলো করা হয় না। স্যার মাধবশ্রীর বইটা তাহলে কোন কোন অধ্যায়ের জন্য ভালো? বইটা কস্ট অ্যাকাউন্টিং এর জন্য আমরা ফলো করে করতাম, কিন্তু এই বইতে যে সিলেবাস আমাদের দেওয়া আছে সেটা আসলে ওইখানে মিলাইতে গেলে একটু কনফিউজড হয়ে যাব আমরা। মানে আপনি পড়তে পারবেন, আমি আপনাকে মানে ইয়ে করতেছি না, ডিমোটিভেটেড করতেছি না, আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা থ্যাংক ইউ। আপনি যদি পড়ে ওই আরো কিছু ভেরিয়েন্স আছে সেখানে, আরো 3-4 রকমের ভেরিয়েন্স আছে, সেগুলো আপনি যদি আমার তো কোনো সমস্যা নেই। আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলো, কিন্তু আপনি আমার থেকে ভালো পারবেন যদি মাধবশ্রী বই ভালো পারেন।
এই যে না, এখানে ডিসক্রিটলি আছে তো অনেকগুলো প্রশ্নই আছে, যে বিশেষ করে প্রবলেমগুলো আপনারা একটু দেখেন তো, গ্যারিসনের প্রবলেমগুলো একটু দেখেন। আরো কয়েকটা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। গ্যারিসনের হচ্ছে প্রবলেম নাম্বার 10-12, 10-12 একটা প্রশ্ন আছে, এটা অনেক বড়, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। এটা কি আলটিমেট ম্যাথ? হ্যাঁ, এখানে অনেকগুলো ম্যাথ ছিল, 10-12, কিন্তু এটা আমার এই এটার সাথে মিলতেছে না। আপনাদের মানে একটা অঙ্ক ছিল যেটা আমি এখানে আমি মিলাইতে পারতেছি না, মানে সেই অঙ্কের ভিতরে সবগুলো রিকোয়ারমেন্ট ছিল, ম্যাটেরিয়াল, প্রাইস, লেবার, ওভারহেড সবগুলোই ছিল। কোম্পানির নাম কি স্যার? কোম্পানির নাম এটা এখানে দেখতেছি যে একটা কম্প্রিহেনসিভ স্ট্যান্ডার্ড আছে 10-এর A11, 10A11, এই অঙ্কটা করতে পারেন। এই যে এটাই তো আসছে পরীক্ষায়, দেখেন তো, 3টা ইয়ার 4 টাকা 40 পয়সা করে, 1 ঘন্টা 12 টাকা করে, শুধু ফিগারটা চেঞ্জ করে দিল, কোনো বা হয়তো অন্য কোনো এডিশন থেকে ছিল। ডিনোমিনেটর, অ্যাক্টিভিটি লেভেল, তারপরে ওভারহেড, এই অঙ্কটাই ছিল 10A11, এটার সাথে এটাই ছিল, কিন্তু ওই ফিগারগুলো ডিফারেন্ট। স্যার 492 পৃষ্ঠা স্যার। হ্যাঁ, তারপরে 11 এর আগে আরেকটা অঙ্ক দেখতেছি, এটাও একটা সুন্দর অঙ্ক, এটা করতে পারেন। 10A10, 10-এর 10 নম্বর প্রবলেমটা, 11 নম্বর প্রবলেমটা একটু করে নিন। ওয়ান্ডারফুল। হ্যাঁ, ওয়ান্ডারফুল, আর একটা হচ্ছে ফ্ল্যান্ড্রো। স্যার এখানে 10-এর 10 আর 11 এই দুটো করলে হবে। হ্যাঁ, এই দুটো একটু করলে, এই দুটো করলে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। ওই তো, কিন্তু আমার আগে একটা বইতে আমি দেখতেছি যে 10-এর 12 ছিল, কিন্তু এটার সাথে এটা মিল পাচ্ছি না। এডিশন হয়তো চেঞ্জ হয়ে গেছে, এডিশনের কারণে। ইয়েস, 12টাও করি নাকি স্যার? হ্যাঁ, না 12টা এখানে মনে হয় ডিফারেন্ট একটু টপিকস আছে আর কি, কারণ ওই যে 12টাতে মিসিং ফিগার আছে, তো মিসিং ফিগার করলে তো ভালো, মিসিং ফিগার মেলানোটা একটু কষ্ট করে হবে, তখন একটু কনফিউজড হয়ে যাবেন, শুধু নষ্ট হবে। এই দুটো করে ফেলেন। স্যার হর্নগেন থেকে কোনগুলো ম্যাথ করলে ভালো হয়? হর্নগেনের বইটা আমি দেখিনি, হর্নগেন থেকে কম আসছে, কিন্তু আমি গ্যারিসনে দেখলাম। হর্নগেনের দেখতে গেলে একটু সময় লেগে যাবে রে ভাই। আচ্ছা, হর্নগেনের সলিউশন কারো কাছে আসেনি? স্যার 15 নম্বর এডিশন এখানে চ্যাট বক্সে আপলোড করে দিয়েছি স্যার, আমাদের ড্রাইভও ছিল। না, আমি জিজ্ঞেস করছি যে সিটি হর্নগেনের ইয়েটা আছে কিনা। আমাদের ড্রাইভে আছে স্যার, ড্রাইভে না থাকলে আমাদের গ্রুপে আছে। না, এটা সলিউশন আপনাদের কাছে আছে কিনা? সলিউশনটা গ্রুপে আছে। সলিউশন না, সলিউশন দেওয়া হয়নি। হর্নগেনের সলিউশন কারো কাছে আছে কিনা, এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। সালেকিনের কাছে থাকা কথা। হ্যাঁ, কারো কাছে আছে? হর্নগেনটা নাই, হর্নগেনটা নাই ভাই, হর্নগেনটা আমি গ্রুপেও নাই। একটু খুঁজে দেখবেন আপনারা, সবাই একটু খুঁজে দেখেন। স্যার বাজারে যে সলিউশন পাওয়া যায় এগুলো কি ভালো? ভাই বাজারে তো আছে, হ্যাঁ, একই জিনিস আপনি বাজার থেকে কিনলে হবে, সেম রেজাল্ট পাবেন, কিন্তু আমার একটু দরকার ছিল, মানে ইয়েতে পাওয়া গেলে ভালো ছিল আর কি। হর্নগেনের স্ট্যান্ডার্ড কস্টিং কত নম্বর বলেন তো? আমি স্যার দেখিনি। আচ্ছা, এটা আমরা কালকে বলে দিব যে কি করতে হবে, আমরা কালকে বলবো ইনশাআল্লাহ। মানে কি অঙ্ক করবেন?
হর্ন গেনের এটা কি এই যে শহীদুল ইসলাম সাহেব আপনি যেটা আপলোড করলেন এটা কি বই না সলিউশন শহীদুল সাহেব? স্যার এটা হচ্ছে সোলো, হ্যাঁ কারেক্ট, কিন্তু এটা স্যার হচ্ছে গ্লোবাল এডিশন। ও আচ্ছা, না গ্লোবাল। আচ্ছা, শিউলি সুলতানা আপনি কি আছেন? শিউলি ম্যাডাম কি আছেন? আচ্ছা, আমরা ওই কোশ্চেন সলিউশন লাস্ট যতটুকু পাওয়া যায় আর কি, আমাদের মনে হয় 5 বছরের আছে, 5 বছরের মধ্যে যতটুকু পাওয়া যায় ততটুকু ইয়ে করবেন, সলিউশন করবেন। ভেরিয়েন্সের এই কয়েকটা অঙ্ক ছিল আমাদের দেখার, এর বাইরে আরো কয়েকটা অঙ্ক আছে যেগুলো ছোট ছোট অঙ্ক। দেখেন এখানে একটা স্ট্যান্ডার্ড কস্ট দেওয়া আছে, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা দেখি লেবারের স্ট্যান্ডার্ড দেওয়া আছে আর অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট গুলো দেওয়া আছে, অ্যাকচুয়াল ঘটনাগুলো দেওয়া আছে। টোটাল লেবার কস্ট ভেরিয়েন্স মানে টোটাল ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, আর একটা হচ্ছে আইডল টাইম ভেরিয়েন্স। আইডল টাইম ভেরিয়েন্সটা আমরা কিভাবে বের করতাম, যে মানে যতক্ষণ সময় আইডল ছিল স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করলে আইডল টাইম ভেরিয়েন্স আমরা পেয়ে যেতাম। ঠিক আছে, 2015 সাল থেকে মনে হয় পরীক্ষা শুরু হয়েছে ম্যাডাম। ঠিক আছে শিউলি ম্যাডাম, আমরা সেখান থেকেই মানে যা আছে করে ফেলবো, এখানে যা আছে করে ফেলবো অ্যাট লিস্ট। এখানে আইডল টাইম দেখেন 1500টা ইউনিট প্রডিউস হলো 2 ঘন্টা করে লাগে, তাইলে হচ্ছে 3000 ঘন্টা লাগার কথা, কিন্তু লাগলো হচ্ছে লেবার ইউজড হচ্ছে 3080, না সরি আইডল টাইম তো বলেই দেওয়াই আছে 100 ঘন্টা। 100 ঘন্টা ছিল আইডল টাইম, 100 ঘন্টা ইনটু লেবার রেট হচ্ছে 2 টাকা করে, তাইলে হচ্ছে 200 টাকা হচ্ছে আইডল টাইম ভেরিয়েন্স। না সরি 5 টাকা করে রেট হচ্ছে 5 টাকা, আওয়ারলি রেট হচ্ছে 5 টাকা, 2 ঘন্টা লাগছে 5 টাকা করে, তাহলে 100 ইনটু 5 500 টাকা হচ্ছে আইডল টাইম ভেরিয়েন্স। আপাতত আর আপনাদের লাগবে না। এইবার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে? আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আলাপ করতে পারি। আর স্ট্যান্ডার্ড কস্টিং কি আজকে শেষ ক্লাস? আজকেই শেষ স্ট্যান্ডার্ড কস্টিং এ, কিন্তু আমরা অনেকগুলো এক্সারসাইজ দেখিয়ে এসেছি, অনেকগুলো প্রবলেম নিয়ে আলোচনা করে আসছি। আজকে আমরা 3টা অঙ্ক দেখলাম, এর আগের দিন 2টো অঙ্ক, তারপর এর আগেও আমরা ইয়েটা আলাপ করে আসছি, একটা অঙ্ক আলাপ। নেক্সট কোন চ্যাপ্টার করাবেন স্যার? আমরা করব জব কস্টিং, আগামী ক্লাসে জব কস্টিং, তারপরে প্রসেস কস্টিং, দেন করব হচ্ছে রিলেভেন্ট কস্টিং। এইটা করলে এই প্রসেস কস্টিংটা জানি কার সাথে লিংক ছিল চ্যাপ্টারের সাথে জানি খেয়াল নেই। জব, আচ্ছা জব প্রসেসটা আমরা হ্যাঁ কিসে আমরা নেক্সট ক্লাসে জব করব, এরপর প্রসেস দেন রিলেভেন্ট কস্টিং করলে আমাদের অনেক মানে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে, ইয়াটা সিলেবাস ম্যাক্সিমাম শেষ হয়ে আসবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা স্ট্যান্ডার্ড কস্টিং এ? স্যার গ্যারিসনের রিভিউ প্রবলেমটা নিয়ে কি কথা ছিল? গ্যারিসনের রিভিউ প্রবলেম কোনটা? যে শুরুতে যে অঙ্কটা দেওয়া থাকে একটা রিভিউ প্রবলেম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কি একটু গেলে আমি একটু বলতে পারবো স্যার? এখানে স্যার রিভিউ প্রবলেম একদম শুরু স্যার গ্যারিসন স্যার। কত নাম্বার পেজ বলেন তো? স্যার 874 স্যার। 874 তো আমার এখানে পেজ নাই। 400 স্যার 400। এখানে তো রিভিউ প্রবলেম দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে 10 বি। আমার এডিশনটা একটু পুরনো স্যার, 13তম এডিশন। ও এটা কি জেভিয়ার কোম্পানি? জি স্যার। হ্যাঁ, কি সমস্যা স্যার? এটা স্যার কোয়ান্টিটি ভেরিয়েন্সটা নিয়ে একটু কথা স্যার। কোয়ান্টিটি ভেরিয়েন্স, মানে কোয়ান্টিটি ভেরিয়েন্সটা পারেন না এই তো? স্যার 14000 ইউনিটটা কেন এখানে আসলো স্যার? আচ্ছা, আমরা জানি হচ্ছে কোয়ান্টিটি ভেরিয়েন্স কিভাবে বের করে বলেন তো? অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড রেট, তাই না? তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত? অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত?
অ্যাকচুয়াল 18,000। 18,000 স্যার। আচ্ছা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 18,000, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? 2000 ইউনিট। এই 2000 ইউনিট ইনটু 6 12,000। 12,000 স্যার। তাহলে 18,000 কেন লাগলো? মানে তাহলে তো অনেক অনেক বড় ভেরিয়েন্স বের হচ্ছে। 18,000 বিয়োগ 12,000 6,000 ইনটু 0.3, তাহলে 3,000 বের হবে হচ্ছে কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। এরকমই কি উত্তর? না স্যার, 1,000 আসছে স্যার, ওনারা 14,000 ধরছেন স্যার। এটার কারণ কি? এই যে এখানে তো বের করলো, দেখুন 2000 ইউনিট ইনটু 6 12,000 আউন্স, ইউনিটটা ঠিক মতো ধরলো। আচ্ছা, এখানে দেখি ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ও আচ্ছা, এখানে সরি, আমরা যেটা পড়তেছিলাম এটা পারচেজড, এটা কোয়ান্টিটি ভেরিয়েন্স তো এটা না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত লাগলো আর মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। পারচেজটা তো এটা তো হচ্ছে আমরা প্রাইস ভেরিয়েন্সের জন্য করব। এই যে এটা না 14,000, ঠিক আছে তো ভাই? ঠিক আছে তো, ম্যাটেরিয়াল প্রোডাকশনে ইউজ হলো 14,000, কিনছে 18,000, কিনছে 18,000 না, আরো বেশিও কিনতে পারে, যা খুশি সে তাই কিনলো, কিন্তু ইউজ করলো 14,000। মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রোডাকশনে ইউজ করলো 14,000 আর ইউজ করা উচিত ছিল 12,000। 14 আর 12,000 এর পার্থক্য হচ্ছে 2,000 ইনটু 0.5 1000। স্যার তাহলে কি আমরা যখন প্রাইস ভেরিয়েন্স করব তখন না, আমাদের আমরা কি একটা সলিউশন করলাম যে সেখানেও একই রকম ছিল, তা পারচেজ আমরা বেশি করছি কিন্তু ম্যাটেরিয়ালের ইউজেন্সটা, এই জন্য এটাকে কোয়ান্টিটি ভেরিয়েন্স বলে না, ইউজেস ভেরিয়েন্স বলে। ইউজেন্সটা কিন্তু ডিফারেন্ট, যা প্র্যাকটিক্যালি ইউজ করলো অ্যাকচুয়ালি যা ইউজ করলো সেটার ভেরিয়েন্স বের হবে। এটাকে এই জন্য অনেক জায়গায় বলে ইউজেন্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেন্স ভেরিয়েন্স। তাহলে ইউজেন্স মানে হচ্ছে আমি ইউজ করলাম 14,000 আর ইউজ করা উচিত ছিল হচ্ছে 12,000, পার্থক্য হচ্ছে 2,000, সেটা দিয়ে গুণ করলে ভেরিয়েন্স বের হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা মনে হয় আজকে ক্লোজ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।